সো কোর্সের আমাদের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফাইনাইট এলিমেন্ট মেথড। ফাইনাইট এলিমেন্ট মেথড এই মেথড একটা ইন্ট্রোডাকশন। সো অ্যাকচুয়ালি বর্তমান যুগটা ইঞ্জিনিয়ারিং এর যে প্রবলেমগুলো ইঞ্জিনিয়ার বা ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ম্যাটেরিয়ালস বা ম্যাটেরিয়াল সায়েন্সের এই জিনিসগুলোর যে বর্তমান যুগটা হায়ার রিসার্চ পুরোটাই হচ্ছে আমাদের ফাইনাইট এলিমেন্টের মাধ্যমে। তো এই কোর্সটা হচ্ছে তোমাদের পরবর্তী হায়ার স্টাডির জন্য জাস্ট একটা সিঁড়ি বা জাস্ট একটু সূচনা দেওয়া রাখি যে আমাদের হায়ার স্টাডিতে কি নিয়ে রিসার্চ হচ্ছে। এখন যে আমাদের কম্পিউটার বেস যে রিসার্চ গুলো হচ্ছে সবগুলো হচ্ছে ফাইনাইট এলিমেন্ট মেথডে, অ্যাটলিস্ট সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রায় সব। সো এই কোর্সটা আসলে তোমাদের আন্ডারগ্রেডে দেওয়া হচ্ছে শুধু এই ফাইনাইট এলিমেন্ট মেথড কাকে বলে এটাই বোঝার জন্য। এই পরীক্ষাটা কি হ্যাঁ আচ্ছা পরীক্ষা কি শুধু ফাইনাল এলিমেন্ট কাকে বলে আসবে স্যার? হ্যাঁ, এটা কাকে বলে বোঝানোর জন্য আসলে যা দরকার একটু এটি আমাদের পড়াতে হবে। তো এই কোর্সটা হচ্ছে তোমাদের, এই কোর্স থেকে তোমাদের মানে প্র্যাকটিক্যাল জীবনে এই কোর্স থেকে শিখে কিছুই করতে পারবো না, বুঝতে পারছো? প্র্যাকটিক্যাল লাইফে এই কোর্স থেকে আমরা কিছুই পাবো না, কিন্তু পুরোপুরি হায়ার রিসার্চ করতে গেলে আবার যারা হায়ার রিসার্চ করবে ওদের জন্য প্র্যাকটিক্যাল লাইফে পাবো, তাই না? মনে করো আমরা 10 জন থেকে 3 জন হায়ার স্টাডিতে গেলাম, ওই 3 জনের পরবর্তী লাইফে এটা বেশি কাজে লাগবে। কারণ এই কনসেপ্ট গুলো আমাদের এই যে ইন্ট্রোডাকশন টু ফাইনাইট এলিমেন্ট মেথড, এই ফাইনাইট অর্থ হচ্ছে কি সীমিত, তাই না? ইনফিনিট অর্থ কি অসীম, ফাইনাইট অর্থ সসীম। তো এই যে সসীম বা তোমরা এই জিনিসটা তোমরা অলরেডি ইয়েতে দেখছো, তোমরা ই টেপস করছো না গত টার্মে? ই টেপস দেখছো হচ্ছে কি মেশিং করছো না, একটা জিনিসটাকে অনেকগুলো ভাগে ভাগ করছো না, অনেকগুলো এলিমেন্টে ভাগ করছো না মেশিং এর ফলে। হ্যাঁ, মেশিং এর ফলে যে এলিমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে ফাইনাইট এলিমেন্ট। এখানে সসীম সংখ্যক কি ভাগে ভাগ করছো, তাই না? জিনিসটাকে অসীম ভাগে ভাগ করছো না, যদি 1 কোটি ভাগে ভাগ করো তাও কি সসীম, তাই না? এটা কাউন্ট করা যায়। তো আমাদের ই টেপসে সফটওয়্যারটা ইন্টারনালি যে কাজগুলো করছে সেটা হচ্ছে ফাইনাইট এলিমেন্ট মেথডের মাধ্যমে করছে। ঠিক আছে? আমরা যে দিচ্ছি, ফোর্স দিচ্ছি, স্ট্রেস চলে আসছে, কংক্রিট চলে আসতেছে, ক্রস সেকশনাল এরিয়া চলে আসতেছে, এই কাজগুলো ই টেপস এর এই কাজগুলো সবগুলো হচ্ছে ফাইনাইট এলিমেন্ট মেথডের মাধ্যমে সে ইন্টারনালি করছে। সো ইন্টারনালি কিভাবে করছে? সো আমরা যখনই ই টেপস এ কোনো কিছু ক্লিক করছি তার ব্যাকগ্রাউন্ডে একটা ইকুয়েশনের ভ্যালুগুলো ইনপুট হয়ে যাচ্ছে এবং সে যখন রেজাল্ট ক্লিক করতেছে তখন সেই ইকুয়েশন গুলো সলভ করতেছে। এবং কম্পিউটারের যে সুবিধাটা সেটা হচ্ছে আমাদের যদি 10 লক্ষ ইকুয়েশন দাও তার 1 মিনিট সময় লাগে না এটা সলভ করতে। ইটেপসে যদি আমরা যে মানে মডেলটা করার পরে যদি 10 লক্ষ ইকুয়েশনও দাঁড়ায়, যে 10 লক্ষ ইকুয়েশন সলভ করে আমার 3টা ভ্যালু বা 5টা ভ্যালু বা 20টা ভ্যালু দরকার, তাহলে সে এটা করতে তার 1 মিনিট সময় দরকার হয়। তো ফাইনাইট এলিমেন্ট মেথডের অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন হচ্ছে আসলে কম্পিউটার বেসড। কম্পিউটার ছাড়া ফাইনাইট এলিমেন্ট মেথডের অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন করা সম্ভব না, কারণ হচ্ছে আমাদের হাতে যদি এখন ফাইনাইট এলিমেন্ট হচ্ছে আমরা বস্তুটাকে অনেকগুলো ভাগে ভাগ করতেছি, এবং ফাইনাইট এলিমেন্টের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রতিটা এলিমেন্টে আমরা আলাদা আলাদা ইকুয়েশন ডেভেলপ করব। এই টাইপসে যে আমরা একটা বস্তুকে অনেকগুলো ভাগে ভাগ করছি, ওই ভাগে প্রতিটা পার্টে আমরা আলাদা আলাদা ইকুয়েশন ডেভেলপ করব। তো প্রতিটা পার্টে আমরা যদি একটা স্ল্যাব করি, যদি আমরা স্ল্যাবটাকে যদি মনে করো 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি এই পার্ট করে নিই, তাও তো আমাদের এখানে একটা স্ল্যাবে যদি 50টা টুকরা হয়, তো এই 50টা টুকরা কি করতে হবে আমাদের? 50টা টুকরায় আবার 50টা টুকরা 4টা করে কোণা থাকবে, সরি 8টা করে কোণা থাকবে, এই 8টা কোণায় আবার 3টা করে ইকুয়েশন ডেভেলপ হবে। তো একটা এলিমেন্টে 24টা ইকুয়েশন ডেভেলপ হবে। তো এই যে একটা ইকুয়েশনে একটা এলিমেন্টে 24টা ইকুয়েশন, তো আমাদের যদি এখানে নরমাল ফোর্সের সলিউশনের দরকার হয় তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রায় 70,000 80,000 ইকুয়েশন শুধু একটা স্ল্যাবের জন্য হয়ে যাবে। সো এই এলিমেন্টটা ফাইনাইট এলিমেন্ট মেথডটা তো আমাদের প্র্যাকটিক্যালি যে হ্যান্ড ক্যালকুলেশন করা সম্ভব না, আর এই জন্য ফাইনাইট এলিমেন্ট মেথডটা খুবই নতুন আসছে। ফাইনাইট এলিমেন্ট মেথডটা অ্যাকচুয়ালি অনেক আগে আসছে, কিন্তু যখন কম্পিউটার ছিল না, মনে করো মানুষ ফাইনাইট এলিমেন্ট মেথডটা অ্যাকচুয়ালি 1940 সালে কি মানুষ ফাইনাইট এলিমেন্ট মেথডটা সায়েন্টিস্ট রিসার্চাররা পাইছে, পাওয়ার পরে ওরা দেখতেছে আসলে এটা মেথড সঠিক রেজাল্ট দেয়, কিন্তু এটা হচ্ছে কি আবার
বাস্তব সম্পন্ন কোনো জিনিসে অ্যাপ্লাই করা যায় না, যেহেতু বাস্তব সম্পন্ন কোনো জিনিসে অ্যাপ্লাই করতে গেলে তার ইকুয়েশন গুলো অনেকগুলো ইকুয়েশন হয়, যেটা মানুষের দ্বারা আসলে সলভ করা অনেক কঠিন, অসম্ভব না, কঠিন। তো এই জন্য ফাইনাইট এলিমেন্ট মেথডটা আসলে ডেভেলপ হয়েছে 1950 সালে এর দিকে, যখন হচ্ছে আমাদের হাই স্পিড কম্পিউটার গুলো অ্যাভেলেবেল হওয়া শুরু হয়েছে। তো বুঝতে পারতেছো, এটা খুব রিসেন্ট জিনিস। 1950 কে আমাদের রিসেন্টলি বলতে হবে। তো আমরা আসলে বাংলাদেশ আসলে উন্নত বিশ্ব থেকে কি রিসার্চের ক্ষেত্রে 40-50 বছর পিছিয়ে আছে, সত্যি কথা যেটা, মানে এই ধরনের অ্যাপ্লিকেশন বা নলেজ শেয়ারিং এর জন্য। তো আমাদের দেশে ফাইনাইট এলিমেন্ট মেথডটা আমরা শুরু করছি 2000 সালের দিকে। মানে আমরা ফাইনাইট এলিমেন্ট মেথডটা এটা একটা মেথড, এটা আমাদের পড়তে হবে, জানতে হবে। 2000 সালের দিকে আমরা একটু শুরু করছি যে হ্যাঁ ফাইনাইট এলিমেন্ট মেথডটা আমরা নামই শুনছি 2000 সালে, মানে বাংলাদেশের কনটেক্সটে, যেটা আসলে 1950 সালে পাস শুরু হয়েছে। সো এই মেথডে আমরা যদি আজকে যাই, তো আমি শুরুতে তোমাদের এই এটা বলতেছি, আমাদের রেফারেন্স বই হবে a first course in the finite element method, অথর হচ্ছে লগান, ডার্লি লগান। আমরা 4th এডিশন বইটা আসলে আমার কাছে এখন, এটা 6th এডিশনও বের হয়ে গেছে, আমার কাছে এখন একটা 4th এডিশনের সফট কপি আছে। তো লকডাউনের জন্য আমাদের রেফারেন্স হবে 4th এডিশন। ওকে, আমি তোমাদের এটা দিয়ে দিব পিডিএফ কপি। ওকে, আর তার সাথে আমাদের লেকচার ভিডিওস গুলা প্লাস ইউটিউবের কিছু আমি লিংক দিয়ে দিব। অলরেডি কিছু ম্যাথ প্রবলেম করা আছে ইউটিউবে, সো এগুলো আমি আর করতে চাচ্ছি না, যদি তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এই লিংক গুলা দিয়ে দিব, তারপর হচ্ছে কিছু শীট দিয়ে দিব। শীট দেব বলতে আমার আসলে শীট গুলো আমার হবে না, আমি আমার কালেক্টেড শীট গুলো হয়ে যাবে। আর সবকিছুর পরে একটা ডিসকাশন থাকবে যে আমরা বুঝতে পারছি। ওকে, সো আমরা কোর্স, এই কোর্সটা আসলে আমি অ্যাকচুয়াল আমাদের যে সিলেবাসটা আছে ওই সিলেবাসটা আসলে আমরা যাচ্ছি না। এই কোর্সে অ্যাকচুয়াল সিভিল ইঞ্জিনিয়ারিং এর অ্যাপ্লিকেবল আমরা মডিফাই করে নিয়েছি। আমাদের আসলে এই কোর্সটা আমরা দুইজন যারাই নিচ্ছি, কারোর হচ্ছে এই কোর্সটা নেওয়ার অভিজ্ঞতা, মানে এই কোর্সটা আগে নেওয়া হয় নাই, আগে নেওয়া হয়েছে বলতে আগে পড়া হয়নি, বুঝছো? এবং এই কারণে আমরা আমাদের যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা আসলে আমরাই করছি। তো যখন আমরা সিলেবাসটা প্রডিউস করছি, কিন্তু আমাদের এই কোর্সটা আসলে আমার জানাই ছিল না। সো দেন দেখা যাচ্ছে সিলেবাসে কিছু আসলে যে সিলেবাসটা আছে এটা আসলে ইন্ট্রোডাকশন না, ফুল ফাইনাইট এলিমেন্ট মেথডে কোর্সটা চলে আসছে কন্টেন্ট গুলা। তো ওই কন্টেন্ট গুলো আমাদের পুরোপুরি কভার করা সম্ভব না। মোরওভার আমরা চেষ্টা করব ওই আসলে আমরা যদি জাস্ট টপিক গুলো টাচ করে যাই তাহলে আমাদের 60-70% সিলেবাস কভার হবে। এবং এটাই আসলে, এবং এই সিলেবাসটা আসলে কম না, আমাদের অন্য ভার্সিটিতে আমাদের ফাইনাইট মেথডের জন্য যে কন্টেন্ট গুলো পড়ানো হয় আমরা অ্যাটলিস্ট ওই কন্টেন্ট গুলো পড়ার চেষ্টা করব। তো আমি এই সিলেবাসটাকে যদি 6টা ভাগে ভাগ করে নেই, আমার অংশটা, মানিক স্যার অংশটা উনি স্যার আলাদাভাবে বলবেন। তো আমরা ফার্স্ট অংশ দেখবো আমরা ইন্ট্রোডাকশন, যেহেতু আমার 2 মিনিট, তো আমি ফাইনাইট এলিমেন্ট মেথডে ইন্ট্রোডাকশন দেব। দেন আমরা ফাইনাইট এলিমেন্ট মেথডের কয়েকটা স্ট্রিং এলিমেন্ট অ্যানালাইসিস, অর্থাৎ স্ট্রিং কে আমরা বিভিন্নভাবে ভাগ করে তার সলিউশন বের করার চেষ্টা করব ফাইনাইট এলিমেন্ট মেথডের মাধ্যমে। এখানে একটা কথা বলে রাখি, এই কোর্সে আমরা যে সলিউশন গুলো করার চেষ্টা করব সবগুলো সলিউশনই করার চেষ্টা করব হচ্ছে আমাদের ম্যানুয়ালি। আমরা এখানে আসলে থিওরির মধ্যে কম্পিউটারে কোনো অ্যাড করতে পারবো না। সো ম্যানুয়ালি ইকুয়েশন দেখা যাচ্ছে যে একটা এলিমেন্টকে আমরা বাস্তবে থাকে একটা স্প্রিং মনে করো 1 ফিট, আমরা ধরে নিব 5 ইঞ্চি 6 ইঞ্চি জাস্ট আমাদের, এবং দেখা যাচ্ছে বাস্তবে এলিমেন্টটাকে আমাদের যত বেশি ভাগ করব অনেক ক্ষেত্রে তত সুবিধা হয়ে যায়, যে 50 ভাগ করলে সুবিধা, কিন্তু আমাদের কোর্সের সুবিধার ক্ষেত্রে আমরা এলিমেন্টকে 50 ভাগ না করে 3 ভাগ করব। জাস্ট হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করার জন্য আসলে এলিমেন্টটা কিভাবে কাজ করে, এবং এই আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে পারলে আমরা যদি যে মেথডগুলো করব এগুলো ডেভেলপ করতে পারলে আমাদের পরবর্তীতে আমরা যে কোনো, এবং অ্যাকচুয়ালি আমরা যারা ফিল্ডে যাব যদি ডিজাইন সেকশনে থাকি সবাই কি ফাইনাইট এলিমেন্ট মেথডের অ্যাপ্লিকেশনটা ইউজ করতে হবে, হয়তো আমরা জানি না, যেমন তোমরা ইন্টার শিখে যাচ্ছ ফাইনাইট এলিমেন্ট মেথড জানো না, তাই না? ওইরকম হবে। সো যদি তোমাদের ওই নলেজটা না থাকে যে আমি ফাইনাইট ইটেপস এর ভিতরে কি কাজ করতেছে, ওই নলেজটা যদি না থাকে তাহলে তোমরা ডিজাইনার হিসেবে একটা লেভেলে যেয়ে আটকে যাবে, অর্থাৎ বেশি উপরে উঠতে পারবে না। কারণ হচ্ছে কি তুমি
ইনপুট দিচ্ছ এখন আসলে সত্যি কথা বলতে কি আমাদের ই ট্যাপসে যে ইনপুট গুলো দিচ্ছি এটা হওয়ার জন্য একদম ভালো সিভিল ইঞ্জিনিয়ার হইতে হয় তা না। যদি আমরা জাস্ট ইনপুট গুলো সিরিয়াল সিকোয়েন্স গুলো যদি মনে রাখতে পারি এবং কিছু প্র্যাকটিস করি তাহলে ই ট্যাপস এর নলেজটা আমরা ডেভেলপ করে যায়। সো এই নলেজ দিয়ে আমরা যখন ভালো ডিজাইনার হতে যাব আসলেই হওয়া যাবে না। তখন হচ্ছে আমাদের ই ট্যাপস আসলে ই ট্যাপস এর যে আমাদের ভ্যালু বা ইকুয়েশন গুলা সামান্য তারতম্যের জন্য রেজাল্ট গুলো কতই ভেরিয়েশন হয় সেটা দেখতে পারবো। এবং এটার জন্য আসলে অনেক প্র্যাকটিক্যালি যদি আমরা এই কাজগুলো না করি তাহলে বোঝা যাবে না। যেমন আমি নিজের কথাই বলি, আমি যখন আন্ডারগ্রেডে যখন আমার ফার্স্ট থিসিসটা করতেছিলাম আমিও আসলে ফাইনাল মেথড থিসিস করছি। তো ওই থিসিস করার সময় দেখা যাচ্ছে যে আমি একটা মডেল করছি, মডেল করার পরে জাস্ট একটা ইনিশিয়াল একটা বিম মডেল করছি। তো বিম মডেল করার সময় দেখা যাচ্ছে যে আমি এনসিসি কাজ করছি, যে কোনো কথা অপটের কথা বলো। তো আমি একটা বিম মডেল করার পর আমি দেখা যাচ্ছে যে দুইটাই বিমটা আসলে আমি একটা ড্র করতে যে দুইটা মডেল করে ফেলছি, অর্থাৎ দুইটা বিম ডেভেলপ করে ফেলছি। এবং একটা হচ্ছে মনে করো 5 মিলিমিটারের অর্থাৎ যেটা স্ক্রিনে আছে, একটা হচ্ছে 5000 মিলিমিটার যেটা আমার স্ক্রিনে নেই। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা কি করি, ফাইনাল মেথডে এটাকে ম্যাশ করি বা ছোট ছোট টুকরা করি। এবং মজার ব্যাপার হচ্ছে ম্যাশে মনে করো আমার প্রথম যে বিমটা ওই বিমে এলিমেন্ট আছে মনে করো 5000 এবং দ্বিতীয় বিমে এলিমেন্ট চলে গেছে 5001 থেকে বাকিটা মনে করো 5001 থেকে 8000। সো এই ক্ষেত্রে এই টিপস কি করবে বা সফটওয়্যার গুলো কি করবে যে সে চিন্তা করবে যেহেতু আমি এটাকে 5000 নাম্বার নোট দিছি ওইটাকে 5001 নাম্বার নোট দিছি, যদিও এরা কানেক্টেড না, কিন্তু তারা সফটওয়্যার কি করবে যে এটাতে যদি এই 5000 নাম্বার নোট অর্থাৎ দুইটা এলিমেন্টের পাশাপাশি যে দুইটা এলিমেন্ট ওই দুইটাতে কি সেম ফোর্স থাকে বা তো সে কি করবে, সে যদিও দুইটা বিম আলাদা আলাদা ড্র করছি বা মডেল করছি কিন্তু দেখা যাচ্ছে কি সে এই একটা বিমে ফোর্স দিলে আরেকটা বিমে ফোর্স দেখাচ্ছে। কারণটা হচ্ছে কি কারণ এই যে ক্ষেত্রে এই টেপস গুলা বা ফাইনাল মেথড গুলা কি করতেছে নোট ভিত্তিক কাজ করে, অর্থাৎ না নোডের নাম্বার ভিত্তিক, অর্থাৎ এক নাম্বার নোডের ফোর্সটা সে দুই নাম্বার নোডে দিবেই, দুই নাম্বার নোডের ফোর্সটা সে তিন নাম্বার নোডে দিবে। এইভাবে যদি এই আন্ডারস্ট্যান্ডিংটা না থাকে তাহলে আমাদের এটা বোঝা যেত না যে আসলে কি ভুল করলাম, তাই না? তো নোডের যে ট্রান্সফার গুলো অর্থাৎ দুইটা কানেক্টিং দুইটা এলিমেন্টের কানেক্টিং পয়েন্টে যে ফোর্সের ট্রান্সফার সেটা বোঝা যেত না। সো এই ক্ষেত্রে আমরা এই যদি কোর্সটা বুঝতে পারি স্প্রিং এলিমেন্ট, তারপর আমরা বার এলিমেন্ট, তারপর ট্রান্স অ্যানালাইসিস, তারপর বিম এলিমেন্ট, তারপর হিট ট্রান্সফারটা। তো এখন আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে নতুন করে হিট ট্রান্সফারটা ইম্পর্টেন্ট হয়ে গেছে। সো এই জিনিসগুলো আমরা ইনশাআল্লাহ কভার করার চেষ্টা করব। আজকের ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন পার্টটা দেখব যদি সুযোগ পাই ওটা। আচ্ছা আচ্ছা, আমাদের এই কোর্সের অবজেক্টিভ কি? আমাদের প্রথম কাজ হবে ফাইনাল মেথডটা কি, এটা বেসিক আইডিয়া কি সেটা ডেভেলপ করা। তারপর আমরা যে এলিমেন্ট টাইপগুলো স্প্রিং বার বা বিম এলিমেন্ট গুলো দেখবো সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ইউজ গুলো, আমাদের সফটওয়্যারে এটা কি ইউজ হয় সেটা সম্বন্ধে একটু জানা। তারপরে আমরা চেষ্টা করব যে আমাদের আসলে যখন সফটওয়্যার মডেল করব তখন আমার কি কি ইনপুট গুলো ইম্পর্টেন্ট, কারণ আমি যখন অঙ্ক করব সেক্ষেত্রে আমার ম্যাটেরিয়ালস প্রপার্টিজ, যেমন আমরা ইটিএফসি করতে হলে কি আমাদের ম্যাটেরিয়ালস প্রপার্টিজ দিতে হয় বা নোট নাম্বার দিতে হয়, এই বা নোট নাম্বার থেকে কিভাবে রেজাল্টটা দেখবো। যখন আমরা প্র্যাকটিক্যালি অঙ্কগুলো করব তখন আমরা হচ্ছে কি মডেল যখন করব ফাইনাল মডেল তখন হচ্ছে এই জিনিসগুলো আমাদের বোঝা সুবিধা হবে যে আমরা একটা মডেলটা কিভাবে ফাইনালাইজ করব। সিমিলারলি আমরা যখন এই ক্ষেত্রে যখন রেজাল্ট গুলো আমরা আসলে এই অঙ্কগুলো করলে বুঝতে পারবো আমরা একটা এলিমেন্ট থেকে কি কি রেজাল্ট পাচ্ছি। তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ফাইনাল মেথডের লিমিটেশন গুলো বুঝতে পারবো যে আমরা আসলে ইনপুট যে কোনো ইনপুট দিয়ে আমরা আউটপুট চাইতে পারবো না, বা আমরা যদিও তারপর আবার যদি আমরা মনে করো আমরা জানি কি যখন একটা বস্তুকে খুবই ছোট ছোট যেমন তোমার ম্যাশ করতে হয়তো স্যার বলছেন যে ম্যাশ যত ছোট করবে ততই কি ভালো রেজাল্ট আসবে, তাই না? ততই একুরেট রেজাল্ট আসে কথা। কিন্তু একটা পর্যায়ে দেখা যাচ্ছে ম্যাচ যদি তুমি বেশি করে ফেলো তাহলে হচ্ছে কি এটা সফটওয়্যারের উপর এক্সট্রা লোড চলে আসবে, তাই না? তো এটা হচ্ছে তো বেস্ট নাম্বার অফ কাজগুলো করার জন্য বা এই সফটওয়্যারে আরো কিছু লিমিটেশন যেগুলো থাকে, যেমন যে আমি এখানে হিটের সাথে যখন একসাথে যখন টেম্পারেচারও ইনক্রিজ হবে, যখন একটা বিল্ডিং এর অ্যানালাইসিস করব সফটওয়্যারে যে আমার এখন টেম্পারেচারও বৃদ্ধি থাকবে অনেক বেশি থাকবে প্লাস তখনই আবার ভূমিকম্প হবে,
এই যে কমপ্লেক্স জিনিসগুলা এগুলা করাটা আসলে কি সম্ভব কিনা বা কোন সফটওয়্যারে কোনটা করা সম্ভব এগুলো আমরা বুঝতে পারবো কি ইনপুটের উপর বেস করে। সো আমরা যদি শুরুতে বলি ফাইনাইট এলিমেন্ট মেথড কাকে বলে, এফএম অর্থাৎ ফাইনাইট এলিমেন্ট মেথড বা এটা আরেক নামে পরিচিত এফইএ বা ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস, দুইটা একই জিনিস। সো এটা হচ্ছে নিউমেরিক্যাল মেথড। আমরা একটা নতুন নিউমেরিক্যাল মেথডটা আসলে কি বলতো? আচ্ছা যাই হোক, মেথড হচ্ছে দুইটা, একটা হচ্ছে অ্যানালিটিক্যাল, একটা হচ্ছে নিউমেরিক্যাল। নিউমেরিক্যাল মেথডটা হচ্ছে জাস্ট ইকুয়েশনের মাধ্যমে, অ্যানালিটিক্যাল মেথডটা হচ্ছে ইকুয়েশনের মাধ্যমে। যেমন আমরা যখন এসএফডি বিমের এসএফডি বিএম ড্র করছি আমরা ইকুয়েশন দেওয়া, তাই না? বা যে কোনো কিছুতে আমরা যখন মনে করি একটা রেখা সরল একটা সমীকরণ পেলাম 5x + 6। সো এই 5x + 6 যখন একটা সরল রেখা সমীকরণ, তখন x এর ভ্যালু পয়েন্ট -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত যে কোনো ভ্যালু দেওয়ার পরও কি আমরা অর্ডিনেট পাবো, এবং সকল মানের জন্যই সত্য, এবং সকল মানের জন্য সত্য এবং কন্টিনিউয়াস যদি থাকে তাহলে সেটা হবে অ্যানালিটিক্যাল। আর নিউমেরিক্যালটা হচ্ছে তোমার সকল মানের জন্য সত্য না, স্পেসিফিক কিছু মানের জন্য সত্য। যে মনে করো আমার একটু বলি, যে মনে করো একটা বিম আছে আমার 10 ফিট, ওকে? সো আমার বিমের 10 ফিট আমি একটা ডিফ্লেকশন ইকুয়েশন গঠন করব, ওকে? সো বিমের 10 ফিট বিমে যদি আমি একটা ডিফ্লেকশন ইকুয়েশন পাই, এবং যদি আমি মনে করি ডিফ্লেকশন ইকুয়েশনটা পাইলাম 7x² + 5x + 3, ওকে? এর অর্থ কি? যেমন এই বিমের ডিফ্লেকশন, সো এখানে x এর বিভিন্ন মান দেওয়ার ফলে x এর মান 0 থেকে 10 ফিটের মধ্যে যে কোনো মান দেওয়ার ফলে কি আমি ডিফ্লেকশনের ভ্যালুটা পাবো, ওকে? এটা হচ্ছে অ্যানালিটিক্যাল সলিউশন। কিন্তু নিউমেরিক্যাল সলিউশন আর মনে করো আমাদের এরকম ডাইরেক্ট যে ইকুয়েশনটা পাবো, সেই ইকুয়েশন হচ্ছে আমাদের x এর ভ্যালু যে কোনো ভ্যালু দিতে পারবো না। যেমন আমরা কি এই টেপসে কি যে এলিমেন্টগুলো ভাগ করছি, এলিমেন্টের অর্ডিনেটগুলো দিতে হবে। যে আমরা মনে করো এই 10 এই বিমটাকে যদি 10 ফিট 10টা টুকরা ভাগ করে থাকি, তো আমি ইনপুট দিতে হবে 0 থেকে 10। এটা হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেম, যে আমি 10 যেহেতু 10 ফিট বিমটাকে 10 টুকরা করছি, সো স্যার আমাকে রেজাল্ট দিবে সেই টুকরাগুলোতে, জয়েন্টগুলোতে রেজাল্ট দিবে। ইন্টারমিডিয়েট যে পয়েন্টগুলো অর্থাৎ 0 থেকে 1 ফিট, এখানে 0 ফিটের রেজাল্ট দিবে, 1 ফিটের রেজাল্ট দিবে, কিন্তু 0.5 ফিটে সে রেজাল্ট দিবে। সো কন্টিনিউয়াস রেজাল্ট সলিউশন না, কন্টিনিউয়াস x এর কন্টিনিউয়াস ভ্যালুর জন্য আমাকে সলিউশন দিবে না, সেটা হচ্ছে কি ইন্টারমিডিয়েট পয়েন্টের জন্য সলিউশন দিবে, সেটা হচ্ছে নিউমেরিক্যাল সলিউশন। সো ফাইনালি আমার মেথড হচ্ছে, যেহেতু আমরা এখানে ম্যাট্রিক্সটাকে এলিমেন্টে ভাগ করে দিচ্ছি, সো কন্টিনিউয়াস সলিউশন দিতে পারবে না। সো এটা হচ্ছে ইজ এ নিউমেরিক্যাল মেথড ফর সলভিং সিস্টেম অফ গভর্নিং ইকুয়েশন ওভার ডোমেইন। যে কোনো ক্ষেত্রে, যে কোনো ইকুয়েশনের ক্ষেত্রে মনে করো আমরা ডিসপ্লেসমেন্ট বা স্ট্রেন ক্যালকুলেট করব, সো স্ট্রেন ক্যালকুলেট করতে গেলে আমাদের যে কোনো এলিমেন্টের স্ট্রেনের যে ইকুয়েশনগুলো পাবো, অ্যাকচুয়াল ক্ষেত্রে আমরা যখন স্ট্রেন ক্যালকুলেশন করে থাকি তখন দেখা যাচ্ছে কি আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন চলে আসে যদি পুরোটা বিম একসাথে কাজ করে থাকি। কিন্তু যখন আমরা অ্যানালগে ছোট একটা এলিমেন্টে কাজ করব, তখন আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন দরকার হয় না, তখন আমরা অ্যালজেব্রিক ইকুয়েশন মানে x³ এই ধরনের ইকুয়েশনের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। তো এই ইকুয়েশনগুলোকে আমাদের ফাইনাইট এলিমেন্ট মেথড কি করে? এনি প্রবলেম? না স্যার। আরেকটা নতুন শব্দ আমাদের এই ডেফিনিশন চলে আসে, ডিসক্রিট। ডিসক্রিট অর্থ হচ্ছে বিচ্ছিন্ন, অর্থাৎ একটা হচ্ছে কন্টিনিউয়াস, হচ্ছে কি যখন আমরা 0 থেকে 10 যে কোনো ভ্যালু দিলেই রেজাল্ট পাবো, সেটা হচ্ছে কন্টিনিউয়াস, তাই না? আর ডিসক্রিট হচ্ছে বিচ্ছিন্ন, যেমন 0 1 2 3 4 5 6 7 8 9 10 এই বিচ্ছিন্ন মানগুলোর জন্য কি আমরা রেজাল্ট পাবো, নট 0 0.1 0.2 0.3 এরকম কন্টিনিউয়াসলি রেজাল্ট পাবো না। সেটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস, আর এটা হচ্ছে ডিসক্রিট। তো এটা বলা হচ্ছে যে আমাদের এই যে মনে করো আমি একটা স্ট্রেনের ইকুয়েশন স্ট্রেন বের করব, সো আমার প্রতিটা এলিমেন্টে আলাদা আলাদা স্ট্রেনের ইকুয়েশন লিখতে হবে, এবং ওই স্ট্রেনের ইকুয়েশনগুলোকে আমাকে সে একটা জিওমেট্রিক শেপে ম্যাট্রিক্সের মাধ্যমে একটা সলিউশন দেওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে আমাদের ফাইনাইট এলিমেন্ট। সো ডিসক্রিট অবস্থা, বিচ্ছিন্ন অবস্থায় যে এলিমেন্টগুলো থাকে সেগুলো নিউমেরিক্যাল সলিউশনটা হচ্ছে আসলে ফাইনাইট এলিমেন্ট মেথড।
আর আমাদের যদি একটা যদি খেয়াল করি কন্টিনিউয়াস সিস্টেমে যেটা থাকবে, কন্টিনিউয়াস সিস্টেমসে হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকবে, এটা টাইম ইন্ডিপেন্ডেন্ট বা টাইম ডিপেন্ডেন্ট যাই হোক। কিন্তু ডিসক্রিট যে সিস্টেমটা সেটা হচ্ছে সবগুলো থাকবে লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশন, মানে x স্কয়ার x কিউবের ইকুয়েশন গুলা। আর আমি তোমাদের সুবিধার্থে ফাইনাইট মেথডটা ডেফিনেশনটা একটু পরে আবার আরেকভাবে বলবো। সো ডিসক্রিটাইজেশন যদি বলি, আমরা একটু বলে ফেলছি, একটা বডিকে মডেলিং এ বডি বাই ডিভাইডিং ইট ইনটু ইকুইভ্যালেন্ট সিস্টেম অফ ফাইনাইট এলিমেন্টস। একটা যে কোনো একটা বডিকে যদি আমরা যে নির্দিষ্ট মানে সীমিত সংখ্যক ভাগে ভাগ করে ফেলি, তাহলে সেটা হচ্ছে তাকে ডিসক্রিট করা বা বিচ্ছিন্ন করা। এবং এই যে এলিমেন্ট গুলো হচ্ছে কি দেখো, মানে এই যে ক্রস সেকশন গুলা, এই যে এলিমেন্ট গুলো, যেমন এটা একটা রেক্টেঙ্গেল, এটার পাশে এটা হচ্ছে কি রেক্টেঙ্গেল, এবং এই রেক্টেঙ্গেল এবং এই রেক্টেঙ্গেলের পাশে এই যে জয়েন্ট গুলা, এই যে এবং এই পয়েন্টে এই রেক্টেঙ্গেলটা এবং এই রেক্টেঙ্গেলটা কি এই জয়েন্টে কানেক্টেড। সো এই যে কানেক্টেড পয়েন্ট গুলো, যেই সব পয়েন্ট গুলো কানেক্টেড হবে সেগুলোকে বলা হয় নোড। একটা নোড হচ্ছে কি আমার অনেকগুলো এলিমেন্টের কানেক্টেড পয়েন্ট থাকতে পারে, যেমন এটা এই নোডটা 4টা এলিমেন্টের কানেক্টেড পয়েন্ট, আবার এই নোডটা 2টা এলিমেন্টের কানেক্টেড পয়েন্ট, এটা এবং এটা। তো এখানে একটা দেখা যাচ্ছে জাস্ট যে আমার এই 2D এলিমেন্টটাকে আমি ডিসক্রিট করছি, অর্থাৎ এটাকে এলিমেন্টটাকে ভাগ করে ফেলছি, বিচ্ছিন্ন করে ফেলছি। তারপর আমরা যদি একটু বোঝার সুবিধার্থে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখি, তো আমরা যে রেফারেন্স যে বইটা আছে এই বইয়ে খুবই সুন্দরভাবে আমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা বলা যায় আছে। আমরা যদি একটু দেখি যে ফাইনাইট এলিমেন্ট মেথড বর্তমানে সবচেয়ে বেশি ইউজ হচ্ছে হায়ার রিসার্চে, এবং দেখা যাচ্ছে যে হায়ার রিসার্চে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এর সকল ফিল্ডে ইউজ হচ্ছে। এবং বর্তমানে ইঞ্জিনিয়ারিং সকল ফিল্ডে রিসার্চের কথা বলতে গেলে সিভিল ইঞ্জিনিয়ারিং এর রিসার্চটা একটু কমই হচ্ছে, যে যেখানে কি আমাদের মেকানিক্যালের যে রিসার্চ গুলো হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে বর্তমানে ফাইনাইট এলিমেন্ট মেথডটা মেকানিক্যালে আর অনেক বেশি ইউজ হচ্ছে। কারণ হচ্ছে গাড়ি ঘোড়া বা প্লেন এগুলো ডিজাইন করার ক্ষেত্রে ফাইনাইট এলিমেন্ট মেথডটা খুবই কাজে দেয়। কারণ হচ্ছে আমি যখন একটা প্লেন বানাবো, তারপর সেটা টেস্ট করে দেখবো আসলে আমার প্লেনটা ঠিক আছে কিনা বা ফেল করে কিনা। এর চেয়ে ভালো যদি আমি বসে সফটওয়্যারের ভিতরে প্লেনটা, যেমন আমরা কি যে বিল্ডিং ডিজাইন করি, ফাইনাইট এলিমেন্টের জেনারেল পারপাস সফটওয়্যার গুলো দিয়ে আমরা এরকম প্লেন ডিজাইন করে প্লেনটা উড়ানো যায়। বুঝতে পারছো কি অবস্থা? সব প্লেনের ভিতর তেল দিতে পারতেছে, গ্যাস দিতে পারতেছে, গ্যাস বার্ন করতে পারতেছে, মানে মডেলের ভিতরে সে গ্যাস দিতে পারতেছে, গ্যাসের প্রেসার দিতে পারছে, ডিজেল দিতে পারতেছে, বিভিন্ন কোয়ালিটির ডিজেল দিতে পারতেছে। বুঝছে? তো সে এবং কি দেখতেছে যে প্লেনটা এত ফিট উপর থেকে পড়লে কোন অংশ দিয়ে পড়বে বা কি কি ভাঙবে, এবং মডেলটাই ভেঙে দেখাচ্ছে যে আমার ফাইনাইট এলিমেন্ট যে মডেলটা করবে সেই মডেলে প্লেনটা ভেঙে পড়ে দেখাচ্ছে যে এত টুকরা হবে মডেলটা। বাস্তবে দেখা যায় কি ওই ধরনের প্লেনটা যদি মডেলটা ঠিক হয়ে থাকে, তাহলে বাস্তবে প্লেনটা এত এত ফিট উপর থেকে পড়ার পর এত টুকরা হয়ে যায়। বুঝতে পারছো আমাদের সায়েন্স কোথায় গেছে, ইঞ্জিনিয়ারিং কোথায় গেছে? রাইট। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য আমাদের ফাইনাইট এলিমেন্ট মেথডটা সবচেয়ে প্রথমে আবিষ্কার করছে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, এবং সেটা হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। এটা হচ্ছে 1940 তে স্ট্রাকচারাল ওয়ান ডাইমেনশনাল এলিমেন্টের ক্ষেত্রে আমাদের স্টিফ, তোমরা যেটা পড়ছো অ্যাকচুয়ালি তোমরা এটা আসলে ফাইনাইট এলিমেন্ট সম্বন্ধে একটু বেসিক ধারণা আছে, সেটা হচ্ছে তোমরা স্টিফনেস ম্যাট্রিক্স পড়ছো না, ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স, স্টিফনেস ম্যাট্রিক্স। জি স্যার। এইটা আসলে ফাইনাইট এলিমেন্ট মেথডের মূল, এবং এটাই শুরুতে 1940 তে আসছে। তারপরে হচ্ছে 1950 তে ডিরেক্ট স্টিফনেস মেথড, তারপরে 1960 তে ফার্স্ট নামকরণ করা হয়েছে এই যে মেথডগুলো ডিরেক্ট স্টিফনেস মেথড। এগুলাকে যখন আমরা এলিমেন্ট ওয়াইজ তৈরি করে এবং এগুলোকে সামেশন করতেছি, তখন এটাকে নাম 1960 তে ক্লার্ক নামে একজন লোক নামকরণ করছে ফাইনাইট এলিমেন্ট মেথড। তারপরে দেখো 50 তে কিন্তু কম্পিউটারটা ইউজ শুরু হয়েছে, 1940 থেকে 50 এই সময়টা দরকার হয়েছে। 50 তে যখন কম্পিউটার আসছে, তারপরে হচ্ছে ডেভেলপমেন্টটা খুবই দ্রুত হয়েছে। তারপর থেকে অনেক বেশি ডেভেলপমেন্ট হচ্ছে, 3 ডাইমেনশনাল এলিমেন্টস চলে আসছে,
1970 তে 76 এ চলে আসছে লাস্ট ডিফরমেশন। 1970 পর্যন্ত ছিল আমাদের এই ওই যে ইলাস্টিক লিমিটের পর্যন্ত অ্যানালাইসিস, কিন্তু 1976 থেকে হচ্ছে কি ডিফরমেশন এবং নন লিনিয়ার। যে ইলাস্টিক লিমিট পর্যন্ত কি স্ট্রেস কার্ভ লিনিয়ার, কিন্তু যখন কম্পিউটারের ক্যাপাসিটি বাড়ছে তখন নন লিনিয়ার পর্যন্ত কি অ্যানালাইসিস শুরু হয়েছে, এবং বর্তমানে হচ্ছে নিউ আরো অনেক কিছু করা হচ্ছে এবং এটা কন্টিনিউয়াস প্রসেস এবং অনেক কিছু বাকি আছে। আসলে ফাইনাইট এলিমেন্ট মেথড দ্বারা অনেক কিছু তৈরি করা বাকি আছে। আসলে আমরা যা এই মুহূর্তে ইমাজিন করতে পারি, বর্তমানে সবচেয়ে বেশি রিসার্চ হচ্ছে ফাইনাইট এলিমেন্টে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমাদের মনে করো আল্লাহ না আমাদের যেমন হাত পা যাদের নাই বা যে কোনো একটা সমস্যা, কারো কোনো অঙ্গ ক্ষতি হইলো, সেই অঙ্গটা রিপ্লেস করার জন্য কোন একটা ম্যাটেরিয়াল দিয়ে সেটা রিপ্লেস করার জন্য কি করা হচ্ছে, এখন ফাইনাইট এলিমেন্ট মেথড ইউজ করা হচ্ছে। যেমন হিউজ ফান্ডিং চলতেছে এখন হচ্ছে তোমাদের আমাদের যে হাড়গুলা, দেহের হাড়গুলার একদম বিকল্প, একদম মানে একদম রিপ্লেসমেন্ট হাড় তৈরি করার জন্য ল্যাবে সেটা মডেল করা হচ্ছে ফাইনাইট এলিমেন্ট দ্বারা। এটা তো আসলে আমাদের আর এটা তো চেক করা সম্ভব না। একটা হাড় বারবার বিভিন্ন উপাদান দিয়ে বানায়, বিভিন্ন প্রপার্টি দিয়ে বারবার মানুষের ভিতর দিয়ে তা টেস্ট করা সম্ভব না। তো এটা টেস্ট করা একমাত্র উপায় হচ্ছে কি ফাইনাইট এলিমেন্ট মেথড। যে আমাদের এই হারটা আমাদের যে পারপাস বা যে ফোর্স আসার কথা সেই ফোর্সে কতদিন সাস্টেন করতেছে বা কি এনভায়রনমেন্টে। ফাইনাইট সবচেয়ে বড় কথা যে তুমি মনে করো হারটা তৈরি করে হারের আমাদের শরীরের ভিতরে যে এনভায়রনমেন্ট বা ব্লাড যে সার্কুলেশন, ওই ড্র্যাগ ফ্রিকশন বা এগুলো সবগুলো দিয়ে অ্যাকচুয়াল কন্ডিশনে নিয়ে আসছে। অর্থাৎ তুমি যা চাচ্ছ তাই দিয়ে তা অ্যানালাইসিস করতে পারতেছো। তো এই অংশটা হচ্ছে আমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের খুব সংক্ষিপ্ত উপায়, সংক্ষিপ্ত। আর আমরা যদি আমাদের যে বইয়ে যেই পুরোটা দেয়া আছে, আমাদের বইয়ে যে হিস্ট্রিটা দেয়া আছে একদম সময়ের সাথে সাথে হিস্ট্রিটা যদি আমরা একটু দেখে নিব নিজেরা। সো একটু খেয়াল রাখো যে 1960 সালে 96 এ ক্লা নামে একজন কি ইন্ট্রোডিউস দ্য ফ্রেজ ফাইনাইট এলিমেন্ট, এটা আমাদের আবিষ্কার করছে। তারপর এই যে ডেভেলপমেন্ট গুলো তোমরা একটু দেখে নেবে যে ক্রোনোলজিক্যাল কিভাবে একটার পর একটা কিভাবে আসছে, একটা আবিষ্কার করার পরে তারপরে নেক্সট কি আবিষ্কারটা আসছে সেটা একটু দেখে নিবা। যেমন আমি একটু ওভারভিউ যদি করি, একদম শুরুতে হচ্ছে ইলাস্টিক ম্যাটেরিয়ালস, আমরা যেটা নেক্সট ক্লাসে পড়বো স্প্রিং এলিমেন্টের ফাইনাইট এলিমেন্ট মেথড করা হয়েছে। তার পরবর্তীতে 1941 করার পর দেখা যাচ্ছে যে এই রিসার্চটা এই মেথডটা হচ্ছে অনেকে পছন্দ করে না। প্লাস এটা একটা ট্রাভেলসন মেথড ছিল 1940 তে। সো এটা হচ্ছে কি অফ হয়ে গেছিল, যদিও তার পেপারটা পাবলিশ ছিল কিন্তু তার রিসার্চটা মানুষ অ্যাকসেপ্ট করতেছিল না। তারপরে 43 আবার হেনরি নামে এমসি হেনরি নামে একজন সেম কাজ করছে, তখন হচ্ছে কি মানুষ এটা অ্যাকসেপ্ট করছে। সে ম্যাথমেটিক্যাল যে পোরশনটা ফাইনাইট এলিমেন্টের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে যে ম্যাথমেটিক্স অ্যাকচুয়াল যখন ফাইনাইট এলিমেন্ট করব, যে ম্যাথমেটিক্সে ভালো সেই ম্যাথে এই ফাইনাইট এলিমেন্টে ভালো করার কথা, যদি আমরা ওই ডেপথ নলেজে যাইতে পারবো না। ওকে, দেন তারপর আসছে শেপ ফাংশন, যেটা তোমাদের মানি স্যার পড়াবেন। শেপ ফাংশন, তারপর ফ্লেক্সিবিলিটি বা ফোর্স মেথড, ডিসপ্লেসমেন্ট বা মেথড, এই মেথডগুলো ডেভেলপ করার পরে পরবর্তীতে এই মেথডগুলো হচ্ছে কি কম্পিউটারের মধ্যে সলিউশন করে এলিমেন্ট ওয়াইজ ভাগ করে ম্যাটেরিয়াল প্রপার্টি দিয়ে তারপর এগুলা আস্তে আস্তে ডেভেলপ করছে। যেমন 1962 তে কি ম্যাটেরিয়াল নন লিনিয়ারিটি দিতে পারছে। তারপর এই যে ডেভেলপমেন্ট গুলো পরবর্তীতে এইভাবে 1976 পর্যন্ত দেয়া আছে। লার্জ ডিসপ্লেসমেন্ট অর্থাৎ নন লিনিয়ার যে অংশগুলো সেটা লার্জ ডিসপ্লেসমেন্ট দেয়া আছে। তারপরে এখন বর্তমানে অনেক ডেভেলপমেন্ট চলতেছে, যেহেতু এখন কম্পিউটারের ক্যাপাসিটি বাড়তেছে, সো ডেভেলপমেন্টও অনেক বেশি হচ্ছে, যেহেতু কম্পিউটার লুকটা বেশি নিতে পারতেছে। কারণ ফাইনাইট এলিমেন্ট তুমি অ্যাকচুয়াল কন্ডিশন রিপ্রেজেন্ট করার অনেক উপায় পাবা। ওকে ওকে, আচ্ছা শোনো, তোমাদের এই আমার এই সফটওয়্যার জুমে 30 মিনিটের পর বেশি ক্লাস নেওয়া যাচ্ছে না, একটানা 40 মিনিট মনে হয়, তাই না? তো আমি আবার তোমাদের লিংক দিব 9:45 থেকে 9:45 থেকে একটা লিংক দিব, সেটাতে আবার তোমরা জয়েন করো। তোমাদের ফেসবুকে ওই গ্রুপে একটা লিংক, ওই কমেন্ট, ওই যে পোস্টটা দিছি ওই পোস্টের কমেন্টে আবার নতুন একটা লিংক দিয়ে দেব। হ্যাঁ, 9:45
ওকে স্যার। অ্যাপ্লিকেশন অফ ফাইনাইট এলিমেন্ট মেথড, এই ফাইনাইট এলিমেন্ট মেথডের অ্যাপ্লিকেশনটা আমরা যদি যে আমাদের এই কোর্সটা পুরোপুরি স্ট্রাকচারের উপর নির্ভর করে, স্ট্রাকচারাল ফোকাসড। তো এবং কিছু নন স্ট্রাকচারাল ক্ষেত্রে কি আমাদের ফাইনাইট এলিমেন্ট মেথডটা বেশি ইউজ হচ্ছে বর্তমানে, এটা বললাম। সো আমাদের স্ট্রাকচারাল প্রবলেমে স্ট্রেস অ্যানালাইসিস গুলোতে ব্যবহৃত হয়, তারপর বাকলিং প্রবলেম, ভাইব্রেশন অ্যানালাইসিস, ইমপ্যাক্ট প্রবলেম এগুলাতে। সো এটা আমগুলো তোমরা জানো। আর নন স্ট্রাকচারাল আছে হিট ট্রান্সফার। যদি স্ট্রাকচারও কি আমাদের হিট ট্রান্সফারটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কি স্ট্রাকচারের প্রপার্টি চেঞ্জ হয়ে যাচ্ছে হিটের সাথে সাথে। তারপর আছে ফ্লুইড মেকানিক্স, তারপরে ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক পটেনশিয়াল। তো ইলেকট্রিক ফিল্ডে যেমন আমি বললাম যে এরোপ্লেন উঠতেছে, তো এরোপ্লেন যখন ডিজাইন করে তখন তাকে ইলেকট্রিসিটি দিতে হয় বা অন্য পাওয়ার গুলো দিতে হয়, সেগুলো হচ্ছে নন স্ট্রাকচারাল। তো আরেকটা কথা হচ্ছে বর্তমানে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ সবচেয়ে বেশি ইউজ হচ্ছে, এবং কৃত্রিম যে আমাদের হাত, মেরুদণ্ড, মাথার স্কাল বা হিপ জয়েন্ট, দাঁত, এগুলো সবগুলো হচ্ছে, বা হার্টেরও বর্তমানে হার্ট তৈরি করারও চেষ্টা করা হচ্ছে, সেটা হচ্ছে এই এর মাধ্যমে ফাইনাল এলিমেন্টের মাধ্যমে ম্যাটেরিয়ালস গুলো ডিজাইন করা হচ্ছে। সো আমরা নেক্সট 945 এ আসছি। হ্যাঁ, ওকে জি স্যার। ওকে স্যার। পরে দেখতে সুবিধা হয়। দেখো আমরা অ্যাপ্লিকেশন অফ ফাইনাল এলিমেন্ট মেথড যেটা দেখতেছিলাম, এই অ্যাপ্লিকেশন গুলো যদি আমরা ছবির মাধ্যমে দেখি, যেমন ইঞ্জিনের থার্মাল অ্যানালাইসিস, অর্থাৎ ইঞ্জিনের থার্মাল অ্যানালাইসিসেও আমাদের এই এটা ব্যবহার হয় ফাইনাল এলিমেন্ট মেথড। অর্থাৎ হিট ট্রান্সফার যেহেতু হচ্ছে, ইঞ্জিনটা কাজ করে কিভাবে, গাড়িগুলোর ইঞ্জিন কাজ করে হচ্ছে, সহজ কথা হচ্ছে কি গরম হওয়ার মাধ্যমে, ডিজেল পুরে যে গরমটা হয় এটার মাধ্যমে। তো এই যে থার্মাল অ্যানালাইসিস, যে ইঞ্জিনটা কোথায় কতটুকু গরম হবে বা গরম হলে কি এক্সপ্রেশন লাগবে, এগুলো হচ্ছে ফাইনাল মেথড দিয়ে হয়ে থাকে। তারপরে যদি ইলেকট্রোম্যাগনেটিক অ্যানালাইসিস থাকে, যে ইলেকট্রোম্যাগনেটিকে দেখো যে আমরা যখন কি স্ট্রেস সিস্টেম দেখতে পারি যে আসলে কত স্ট্রেস, যেমন লাল হচ্ছে কি বেশি, এই ভ্যালুগুলো বিভিন্ন কালার দিয়ে কি ভ্যালুগুলো দেখাচ্ছে, সেই ইলেকট্রিক্যাল ক্ষেত্র যে আসলে ম্যাগনেটিক ফোর্স বা ইলেকট্রিক ফোর্স কতটুকু আছে, সেটা হচ্ছে কি অ্যানালাইসিসের মাধ্যমে এই দেখাতে পারে। যেমন এখানে যদি এইভাবে যদি তারগুলো কানেক্টেড থাকে, তাহলে কোথায় কত ইলেকট্রিক ফোর্স বা ম্যাগনেটিক ফোর্স ব্লা ব্লা। তারপর হচ্ছে ক্র্যাশ অ্যানালাইসিস, যে আমাদের গাড়ি যখন তৈরি করবে তখন এটা কি অ্যাক্সিডেন্ট হইতেই পারে, তাই না? গাড়ি তৈরি করার সময় কি অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য প্রিপারেশন নিয়ে নিতে হবে, যে আমার এটা অ্যাক্সিডেন্ট, সো অ্যাক্সিডেন্ট হলে এটা কিভাবে ভাঙবে, এটা তো আসলে অ্যাকচুয়ালি গাড়ি তৈরি করার পর এটা ভাঙাচ্ছে যদি আমরা সফটওয়্যারের মাধ্যমে ভাঙতে পারি, যে দুইটা গাড়ি ধাক্কা পেলেও তারপরে কিভাবে ভাঙলো সেটা যদি আমরা সফটওয়্যারে মডেল করতে পারি, এবং সফটওয়্যারের ভিতরে যদি দুইটা গাড়ির মধ্যে ক্রাশটা করাইতে পারি, তাহলে কি হচ্ছে এবং কি পরিমাণ কোন অংশটা ভাঙবে, কিভাবে আঘাত করলে কোন অংশ ভাঙবে, এবং ওই অবস্থায় যাত্রীদেরকে কিভাবে রক্ষা করা যাবে, এই অ্যানালাইসিস গুলো হচ্ছে ফাইনাল এলিমেন্ট মেথডের মাধ্যমে করা হয়। তো বুঝতে পারছো ফাইনাল এলিমেন্ট মেথডে কি গাড়ির ভিতর কি দেয়া হয়, তেল দেয়া হয়, ডিজেল দিয়ে হিট অ্যানালাইসিস প্লাস ডাইনামিক অ্যানালাইসিস একসাথে করা হয় এগুলোতে। দেখছো কি অবস্থা, কিভাবে ভাঙে এগুলা ফাইনাল এর সফটওয়্যারটাই দেখা দিবে কোন অংশটা ভাঙবে। তো তারা সে যখন যাত্রীকে রক্ষা করার চেষ্টা করবে, তো ওইভাবে ডিজাইন করবে। তারপর হচ্ছে মাইক্রো মেশিন বা বিভিন্ন মেশিনের ইন্টারনাল যে পারফরম্যান্স গুলো, সেটার অ্যানালাইসিস হচ্ছে ফাইনাল এলিমেন্ট মেথড। যে আমি যে মনে করো আমি এই ম্যাটেরিয়ালস দিয়ে এই মেশিনটা তৈরি করলাম, তারপর এটার মধ্যে ফোর্স দেওয়ার পরে এটা কি অবস্থা সেটা। তারপর হচ্ছে আমাদের বিভিন্ন ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের যে আমাদের লাংসের সমস্যা হলে লাংসের কোন অংশ রিপ্লেস করলে কি দিয়ে রিপ্লেস করলে, এবং সেটা অ্যানালাইসিস ব্লা ব্লা আমি জানি না। তারপরে সিভিল ইঞ্জিনিয়ারিং এ যেমন আমাদের এটা তোমরা অলরেডি দেখছো, নিজেরও ইটেপসি করতে পারবে এই মডেলটা, তাই না? এরকম যে কোর্স দিয়ে ইটেপসি যদি আমাদের ডাইনামিক অ্যানালাইসিসটা ভালো আসে না, যে দেখাবে না যে কতটুকু ভাইব্রেশন হচ্ছে, অত ভালোভাবে না দেখালে জেনারেল পারপাস যে সফটওয়্যার গুলো আছে ফাইনাল এলিমেন্ট মেথড ওপেন হ্যান্ডেড, যেগুলো হচ্ছে তুমি ইচ্ছে মতো ইনপুট দিতে পারবে ইটেপসি। আচ্ছা যাক, আমি এটা পরে বলবো। যাই হোক, এই ক্ষেত্রে কি হচ্ছে সেসমিক লোডের ক্ষেত্রে ব্রিজের ডিজাইন করা হচ্ছে। তারপর হচ্ছে ড্র্যাগ ফোর্স অ্যানালাইসিস, যেমন এরোপ্লেন গুলোর ক্ষেত্রে, এরোপ্লেনের সবচেয়ে বড়
ফোর্সটা কি, বাতাসের ঘর্ষণ, তাই না? এই ঘর্ষণগুলো হচ্ছে কোথায় কোন ঘর্ষণটা হচ্ছে ব্লা ব্লা ব্লা। ওকে, আমি যেটা বলতেছিলাম আমাদের ফাইনাইট এলিমেন্ট মেথডের ডেফিনিশনটা তোমাদের আরেকবার বলবো। এই যে অংশটা এটা হচ্ছে শীট থেকে ডাইরেক্ট কপি করছি, লেখার সময় নাই আসলে। So there are two methods of solution: analytical solution, numerical solution. So analytical solution যেটা সেটা হচ্ছে exact solution, যেটা আমরা শুরুতে বলছিলাম, continuous solution যেটা আমরা যদি একটু দেখি। Analytical solution are those given by the mathematical expression that yields the values of desired unknown quantities at any location in a body. যে কোনো বডি যে কোনো লোকেশনে যদি আমরা সলিউশন চাচ্ছি ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের দ্বারা, সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল সলিউশন এবং ইজ ভ্যালিড ফর ইনফিনিট নাম্বার অফ লোকেশন। যে কোনো সংখ্যক লোকেশনের জন্য এটা বৈধ বা সঠিক রেজাল্ট দিচ্ছে। The analytical solution generally obtained by solving ordinary or partial differential equation and thus applicable for body with simple geometry. যেহেতু analytical solutionটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল, অর্ডিনারি অর পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মাধ্যমে সলিউশনের মাধ্যমে করা হয়। সো এই ক্ষেত্রে আমাদের যখন জিওমেট্রিটা অর্থাৎ বডি স্ট্রাকচারের শেপটা যখন সিম্পল হবে বা লোডিং গুলো যখন সিম্পল লোডিং হবে, তখন এটা করা সহজ এবং উইদিন এটা আসলে অনেকদিন লিনিয়ার অর্থাৎ ইলাস্টিক জিওমেট্রি মেথড করা সহজ। যখন নন লিনিয়ার হয়ে যাবে তখন এই জিনিসটা আরো অনেক কমপ্লেক্স হয়ে যাবে। সো এই যে নন লিনিয়ার অংশের জন্য আসবে আমাদের numerical solution. Numerical solution হচ্ছে কি, when the geometry of the body is complicated and loading materials properties are not simple, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের analytical solution পসিবল না। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের নিউমেরিক্যাল মেথডে চলে যেতে হবে, অর্থাৎ এটা জিনিসটাকে এক্সাক্ট সলিউশন দরকার নাই, আমাদের অ্যাপ্রক্সিমেট এবং নিউমেরিক্যাল মেথডে অ্যাকচুয়াল ভাবে আমরা ফাইনাইট এলিমেন্ট মেথড বা নিউমেরিক্যাল মেথড অ্যাপ্লাই করতে পারি। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে একুরেসি 99.99% এর উপরে চলে আসে। সো আমাদের মোর দ্যান এনাফ ফর ইকোনমিক পারপাস। সো আমাদের ফাইনাইট এলিমেন্ট মেথডের ডেফিনিশনটা যদি আমরা দেখি আবার, the finite element method is a numerical method for solving problems of engineering and mathematical physics. The finite element formulation of a problem basically results with a system of simultaneously algebraic equation. এই ক্ষেত্রে শুধু হবে কোনো পার্শিয়াল বা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে না, শুধু হচ্ছে algebraic ইকুয়েশন হবে, কিন্তু ইকুয়েশনের সংখ্যাটা একটু বেশি হবে। The finite element is approximate values of unknowns at discrete number of point in a body. এটা হচ্ছে আমার যে রেজাল্টগুলো দিবে সেগুলো হচ্ছে approximate রেজাল্ট দিবে এবং ডিসক্রিট নাম্বার অফ পয়েন্ট, বিচ্ছিন্ন কতগুলো পয়েন্টে, অর্থাৎ এই যে এলিমেন্টগুলো বাদ করব এই এলিমেন্টের জয়েন্টগুলোতে অর্থাৎ নোডগুলোতে আমাদের এই রেজাল্টটা দিবে। তো ফাইনাইট এলিমেন্ট মেথডটা হচ্ছে কি আমাদের, যদি আমি সহজ কথা বলি, ফাইনাইট এলিমেন্ট মেথড কি একটা নিউমেরিক্যাল মেথড। নিউমেরিক্যাল মেথড হচ্ছে কি এক্সাক্ট সলিউশন না, এবং এটা বেসিক্যালি অলজেব্রিক ইকুয়েশন। অলজেব্রিক ইকুয়েশন গুলো হচ্ছে আবারও বলি x² + bx + c বা x³ / x⁴ bxc বা এই ইকুয়েশন গুলোর মাধ্যমে হবে। কিন্তু এই ক্ষেত্রে একটা হচ্ছে ইকুয়েশন গুলো অনেক বেশি হবে এবং এইগুলোর সলিউশনের মাধ্যমে, এই যে অনেকগুলো ইকুয়েশন হবে প্রতিটা এলিমেন্টে, এগুলো সলিউশনের মাধ্যমে হচ্ছে সে অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিবে কিছু ডিসক্রিট পয়েন্টের জন্য। তো আমাদের এই ক্ষেত্রে আমাদের একটু নলেজটা বেশি থাকতে হবে যে আমাদের আসলে যখন আমি যদি মনে করো আমি যদি অ্যানালিটিক্যাল মেথডই করি, তাহলে সো আমি যদি যে ইকুয়েশন থেকে বিভিন্ন ভ্যালু বসে দেখতে পাবো ম্যাক্সিমাম কোথায় আসে, তাই না? যে আমি 10 ফিটের ডিমের যেটা কথা বলতেছিলাম, আমি যে মনে করো x এর মান বিভিন্ন মান বসে দেখতে পেলাম কোথায় সবচেয়ে বেশি স্ট্রেস হচ্ছে, x এর মান 0 থেকে 10 যে কোনো ভ্যালু বসে দেখতে পারলাম। কিন্তু নিউমেরিক্যাল আমার এখানে ফাইনাইট এলিমেন্ট মেথডের সমস্যা হচ্ছে কি, আমি বসাতে পারবো 0 থেকে 10 এই সংখ্যা 1 2 3 4 5 6 7। তো এই মানগুলোতে যদি ম্যাক্সিমাম ফোর্স না আসে, ইন্টারমিডিয়েট মনে করো 5.5 এই ম্যাক্সিমাম ফোর্স আসে, তো সেটা আমি রিড করতে পারবো না, তাই না? যেহেতু আমার কন্টিনিউয়াস পয়েন্টে এর সাথে আমাদের ডিসক্রিট পয়েন্টগুলোতে রেজাল্ট পাবো, তো এটা হচ্ছে আমাদের একটা বড় লিমিটেশন, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের নলেজটা থাকতে হবে যে আমরা আসলে কোথায় বেশি আসতে পারে, আমি যে জায়গায় বেশি আসতে পারে সেই জায়গায় হয়তো কি আমার এলিমেন্টটা ছোট করতে হবে। তো ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিসে এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম এগুলো যদি চিত্রের মাধ্যমে দেখি, যে আসলে এটাতে কি থাকবে, আমার ফিক্সড বাউন্ডারি থাকবে, তাই না?
যে কোনো স্ট্রাকচারে কি একটা ফিক্সড বাউন্ডারি থেকে, যেমন এটা যদি একটা ক্যান্টিলিভার বিম হয়, সো ক্যান্টিলিভার প্লেট হয়, সো এই ক্যান্টিলিভার প্লেটে এই পয়েন্টগুলো হচ্ছে কি ফিক্সড। সো এই পয়েন্টে অ্যাডজাসেন্ট যে এলিমেন্ট গুলো হবে সেগুলো হচ্ছে কি আমার ফিক্সড হবে, এগুলো ডিসপ্লেসমেন্ট 0 হবে। এই পয়েন্টে যখন আমরা ভাগ করে ফেলবো, বিভিন্ন এলিমেন্টে ভাগ করে যাব, সো এই ভাগগুলোতে হচ্ছে এই ভাগের জয়েন্ট গুলো আমাদের এই যে জয়েন্ট গুলো দেখা যাচ্ছে, এই জয়েন্ট গুলোকে বলা হবে নোড, তাই না? দুইটা এলিমেন্ট কানেক্টেড পয়েন্ট গুলো হচ্ছে নোড। এবং এই নোডের হচ্ছে যেমন আমি কি, যেমন এই নোডের আমি ডিসপ্লেসমেন্ট জানি, যেহেতু ফিক্সড বাউন্ডারি, তো এই নোডের ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0, তাই না? এবং এই যে অল্প লেন্থের কারণে এই যে এই লেন্থ আবার যদিও কি আমার ডিসপ্লেসমেন্ট, এই নোডের ডিসপ্লেসমেন্ট পাইলে এই নোডের ডিসপ্লেসমেন্ট পাওয়া যাবে, তাই না? এই নোডের একটা অ্যাপ্রক্সিমেট ডিসপ্লেসমেন্ট পাওয়া যাবে লিনিয়ার, তারপর আবার এই নোড থেকে এই নোডের একটা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট পাওয়া যাবে, এই নোড আবার এই যে এই যেমন এই নোডের ডিসপ্লেসমেন্ট নির্ভর করবে আশেপাশে 4টা নোড এবং 4টা নোডের ডিসপ্লেসমেন্ট এবং এই 4টা নোডের দূরত্ব প্লাস হচ্ছে ম্যাটেরিয়ালস প্রপার্টিজ এগুলোর উপর। তো এইভাবে হচ্ছে ফাইনাইট এলিমেন্ট মেথডটা, যেমন এখানে লোডিংটা আছে, লোডিংটা আমরা দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে তাহলে আলটিমেটলি ফাইনাইট এলিমেন্ট মেথড হচ্ছে কি একটা অ্যাপ্রক্সিমেট মেথড। তো এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট মেথড হচ্ছে কি আমার এক্সাক্ট সলিউশন দিচ্ছে না, 100% সলিউশন দিবেই না। আর তারপর যেহেতু 100% সলিউশন দিবে না, কারণ হচ্ছে কি আমার প্রতিটা ক্ষুদ্র অংশে আমার অ্যাকচুয়াল দরকার ছিল পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, কিন্তু আমি সবগুলোতে সুবিধার জন্য অ্যালজেব্রিক ইকুয়েশন নিয়েছি, যদিও এররটা খুবই কম, কিন্তু এক্সাক্ট সলিউশন আর আসতেছে না। তারপর এটা হচ্ছে জিওমেট্রিক মডেল, যেহেতু আমাকে এটা যখন সলিউশন করতে যাব, সো এলিমেন্টটাকে আমার বিভিন্ন সরি স্ট্রাকচারটাকে বিভিন্ন এলিমেন্টে ভাগ করতে হবে, এবং এটা জিওমেট্রিক শেপের উপর আমার এই অ্যাকচুয়াল মেশিংটা নির্ভর করবে। সো এটা হচ্ছে একটা জিওমেট্রিক মডেল, এখানে নোড থাকবে, এলিমেন্ট থাকবে। এলিমেন্ট হচ্ছে কি এই যেমন এই চিত্র হচ্ছে রেক্ট্যাঙ্গুলার যে অংশগুলো সেগুলো হচ্ছে এলিমেন্ট, আর যে অল ওভার যে আমরা এলিমেন্ট গুলোতে ভাগ করলাম পুরো অংশটাকে বলা হয় মেশ। আর ডিসক্রিটাইজেশন হচ্ছে পুরোটা ম্যাটেরিয়ালসকে আমরা বিভিন্ন পয়েন্টে ভাগ করে নিলাম, এবং আমরা যখন এটার অ্যানালাইসিস করব শুধু রেজাল্ট পাবো কোন পয়েন্টে, এই নোড গুলোতে শুধু আমরা রেজাল্ট পাবো, এই নোড গুলোতে ফোর্স বা ডিসপ্লেসমেন্ট এই রেজাল্ট গুলো পাবো, ইন্টার অন্য কোনো পয়েন্টে আমাদের কোনো রেজাল্ট পাবো না। স্যার তাহলে তো নোড আর ডিসক্রিমিনেশন যেটা ওটা তো একই স্যার। বুঝি নাই, আবার একটু বলো। মানে স্যার নোড আর তাহলে ডিসক্রিটাইজেশন যেটা স্যার এটা তাহলে একই জিনিস না? নোড হচ্ছে তো একটা পয়েন্টের নাম, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে নোড, এই পয়েন্টগুলোর নাম হচ্ছে স্যার নোড। ওটা তো জয়েন্ট গুলা যেটা স্যার। হ্যাঁ, জয়েন্ট গুলো হচ্ছে নোড। ওকে। আর ডিসক্রিটাইজেশন হচ্ছে আলটিমেটলি জিনিসটাকে ভাঙার যে জিনিসটা, বিচ্ছিন্ন করার জিনিসটা, অর্থাৎ কোনো কিছুকে ভাঙে ফেলা, মনে করো একটা গ্লাসকে তুমি ভেঙে ফেললা, মানে হলো এটাকে ডিসক্রিটাইজেশন করলে। যাই হোক, সো আমরা ইন দ্য ফাইনাইট এলিমেন্ট মেথড entire body is divided into an equivalent system of smaller body or unit called finite element। আমাদের ফাইনাইট এলিমেন্ট কাকে বলে, প্রত্যেকটা এলিমেন্টকে হচ্ছে কি ফাইনাইট এলিমেন্ট হবে। সো এবং এটা হচ্ছে কি নির্দিষ্ট ফাইনাইট অর্থ কি সীমিত সংখ্যক করব, তাই না? কাউন্ট করা যাবে সীমিত সংখ্যক না, আসলে কাউন্ট করা যাবে এমন সংখ্যক করব, এবং সবগুলো হচ্ছে ইন্টারকানেক্ট এট কমন পয়েন্টস। কোন এলিমেন্ট কি একটা পয়েন্ট দ্বারা কানেক্টেড থাকতে পারে, যেমন এখানে এই দুইটা এলিমেন্ট হচ্ছে এখানে এটা এখানে কি এই নোডে কি 4টা এলিমেন্ট কানেক্টেড, আবার এই নোডে দুইটা শুধু একটা এলিমেন্টই কানেক্টেড। সো এই কথাটা লেখা হচ্ছে, এবং এই ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে আপনার হচ্ছে কম্পিউটার কেন এটা থেকে গেল, তাই না? এক্সাক্ট সলিউশন থেকে এটাতে কেন আসলো, এটার মেইন কারণ হচ্ছে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কম্পিউটার হচ্ছে যে অ্যালজেব্রিক ইকুয়েশনটা খুবই দ্রুত, আমি আগেও বলছি যে মিনিটে 10 লক্ষ ইকুয়েশন সলভ করতে পারবে। তো এখানে যেহেতু অ্যালজেব্রিক ইকুয়েশন আমরা ডেভেলপ করতে পারছি ছোট অংশের ক্ষেত্রে, কম্পিউটারকে প্রতিটা অংশের জন্য আলাদা আলাদা সলিউশন করবে, তারপর সলিউশনগুলো মার্জ করবে। এটাই বলা হচ্ছে ইনস্টেড অফ সলভিং দ্য প্রবলেম ফর এন্টায়ার বডি ইন ওয়ান অপারেশন, ওয়ান formulas the once formulate the equation for each element কম্বাইন দেন প্রত্যেকটা এলিমেন্টের সলিউশন, কম্পিউটার হচ্ছে প্রত্যেকটা ইকুয়েশনের যে আমাদের অ্যালজেব্রিক সলিউশন ইকুয়েশন গুলো আসবে সেটা সলিউশন করবে, দেন হচ্ছে এগুলা কম্বাইন করে সেটা রেজাল্ট তৈরি করবে। মুস্তাফিজ কিছু বলবা? আর তুলছো? হ্যাঁ স্যার। ওকে।
আচ্ছা, আমরা যদি দেখি অ্যাডভান্টেজেস অফ ফাইনাইট এলিমেন্ট মেথড, এটা সুবিধা, ফাইনাইট এলিমেন্ট মেথডের আলটিমেট সুবিধা কি আমরা দ্রুত দেখব। এটাতে সবচেয়ে সুবিধা হচ্ছে কি, আমরা আগে দেখছি যে ইরেগুলার শেপ যদি থেকে থাকে তাহলে সেটা আমাদের কি নিউমেরিক্যাল অ্যানালিটিক্যাল সলিউশন দ্বারা এটার ইকুয়েশন গঠন করা অনেক কঠিন হয়ে যায়। সো ইরেগুলার শেপগুলোকে আমরা, যেহেতু এটা ইরেগুলার, আমি যদি ইরেগুলার শেপকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলি, সো ইরেগুলারিটির এফেক্টটা আমরা বাদ দিয়ে ইগনোর করতে পারবো। তো এটাই বলেছি মডেল ইরেগুলার শেপ বডিজ কোয়াইট ইজিলি, এবং যে লুপ কন্ডিশন গুলা সেগুলো হচ্ছে ইজিলি, আমরা যেহেতু আমরা আলটিমেটলি লুপ গুলা যেমন কি অ্যানালিটিক্যাল সলিউশনে যে এক্সটার্নাল যে ফোর্সটা সেটা হচ্ছে বিভিন্ন একদম পুরোটা স্ট্রাকচারে একসাথে কনসিডার করে। তো এই ক্ষেত্রে আমি কি যে পয়েন্টের ফোর্স অর্থাৎ নোড, যেমন আমাদের আগের চিত্রটা যদি দেখি যে আমাদের নোডে কতটুকু ফোর্স আসছে, যেমন এই চিত্রতে দেখা যাচ্ছে যে আমি আসলে এখানে ফোর্সটা তো আমরা ইউনিফর্মলি দিতে পারবো না, যেহেতু আমি সলিউশন করব এলিমেন্ট ওয়াইজ, এই এলিমেন্টে সলিউশন করব। সো এই এলিমেন্টের এই কোন এই ফোর্স গুলো শুধু আমি কনসিডার করব। সো এই ক্ষেত্রে আমার ফোর্সটা যদি আনসিমেট্রিক বা কমপ্লিকেটেড ফোর্স, তো সেই ক্ষেত্রে আমার কি ইররটা একটু কম আসবে এবং সলিউশন করাটা সহজ হবে। সেটাই বলা হচ্ছে হ্যান্ডেল জেনারেল লোড কন্ডিশনস উইদাউট ডিফিকাল্টিজ। এবং আরেকটা সুবিধা হচ্ছে এক্ষেত্রে যেহেতু এলিমেন্ট গুলো আলাদা এবং আলাদা আলাদা সলিউশন করতেছি, এবং এটা যদি কম্পোজিট বিম হয়ে থাকে, যেমন মনে করো এই এতটুকু যদি আমার মনে করো স্টিলের হয়ে থাকে এবং এই অংশটা যদি অ্যালুমিনিয়ামের হয়ে থাকে, তাও আমার কোনো সমস্যা হবে না। কারণ হচ্ছে কি আমি প্রত্যেকটা এলিমেন্টের জন্য আলাদা আলাদা এলিমেন্ট প্রপার্টি দিতে পারবো, আলাদা আলাদা সলিউশন করতে পারবো। সো এখানে এলিমেন্ট প্রপার্টি যদি চেঞ্জ হয়ে থাকে বা এই এলিমেন্ট এবং পাশাপাশি দুইটা এলিমেন্টের যদি কি আমার প্রপার্টি ভিন্ন হয়ে থাকে, সো আমাদের এটা আলাদা কোনো নতুন করে কমপ্লেক্সিটি আসবে না, জাস্ট ওই এলিমেন্টের ক্ষেত্রে আমি প্রপার্টিটা ইনপুট দিয়ে দিলেই হবে। এবং এই ক্ষেত্রে আমাদের বাউন্ডারি কন্ডিশন গুলো আনলিমিটেড নাম্বার অফ বাউন্ডারি কন্ডিশন গুলো সলভ করতে পারি। যেমন মনে করো আমাদের এই বিমে যদি শুধু এই নোডটাতে একটা এক্সটার্নাল সাপোর্ট থাকতো বা একটা এক্সটার্নাল ফোর্স থাকতো, সেক্ষেত্রে আমার এটা, যদি এটা আমরা অ্যানালিটিক্যাল করতাম, আমরা যেমন কি ক্যান্টিলিভার বিম সলিউশন করতে পারি, কিন্তু আমাদের ক্যান্টিলিভার বিমের সলিউশনে যদি এই জায়গায় যদি একটা এক্সটার্নাল ফোর্স থাকতো, আমরা যেটা মনে করো এই পয়েন্ট এই নোডে একটা এক্সটার্নাল ফোর্স, তাহলে সেক্ষেত্রে আমাদের পুরো ক্যান্টিলিভার বিমের অ্যানালাইসিস চেঞ্জ হয়ে যেত। কিন্তু এই ক্ষেত্রে কি হবে, জাস্ট এই এলিমেন্ট, এই দুটো এলিমেন্ট অ্যানালাইজ করার সময় এই ফোর্সটা কনসিডার করলে আমাদের এক্সটার্নাল যে লোডের প্রবলেমটা সেটা হয়ে যাবে, সলিউশন হয়ে যাবে। যেহেতু আমরা কি এলিমেন্ট ওয়াইজ কাজ করতেছি, এটাই বলা হচ্ছে handles unlimited number of kinds of boundary condition quite easily, এবং various size of element can be used where necessary। এবং আমাদের যদি মনে করো রেজাল্টটা কত পার্সেন্ট অ্যাকুরেট দরকার, তাই না? আমাদের রেজাল্টটা যদি 99% অ্যাকুরেট না হয় 80% অ্যাকুরেট হলে চলে। সো সেক্ষেত্রে আমরা কি এলিমেন্ট সাইজ গুলো বড় করতে পারবো, তাই না? এলিমেন্ট সাইজের উপর আমাদের কি কন্ট্রোল থাকতেছে, সেটা বড় কথা। এবং এই মডেলটা আসলে চিপলি অনেক সস্তা, কারণ হচ্ছে কি আমি যদি অ্যাকচুয়াল ল্যাবের মধ্যে একটা স্ট্রাকচার তৈরি করে এটা ভাঙি, এটাতে আমার যে কষ্ট হবে, আর একটা আমরা যদি সফটওয়্যারে বসে ওই কাজটা স্ট্রাকচার তৈরি করলাম, ফোর্স দিয়ে এটা ডিফরমেশন করলাম, ফেইল করলাম, এটা অনেক চিপলি। সেটাই বলা হচ্ছে অ্যাকচুয়াল ফিল্ড। বা এরোপ্লেনের কথা করো, এরোপ্লেন ক্রাশিং করাচ্ছে, আমি যদি সফটওয়্যার ভিতরে এরোপ্লেনটা ক্রাশিং করতে পারি তাহলে সেটা আমাদের চিপ হবে। তারপর হচ্ছে ডাইনামিক এফেক্টটা, ইনক্লুড ডাইনামিক এফেক্টটা। ডাইনামিক এফেক্টটা আমরা সহজেই ইনক্লুড করতে পারি। যেমন বললাম কি আমাদের কার রান করবে, যখন আমরা মডেল করতে পারবো তখন কারটা রান করবে, বা বিল্ডিংটা ভাঙলো, বিল্ডিংটা পরে দেখাবে যে এই জায়গার বিল্ডিংটা এই ইটটা এই জায়গায় এসে পড়ছে। সেটা এই ডাইনামিক এফেক্ট গুলা বা সিসমিক লোড গুলো আমরা ইজিলি কনসিডার করতে পারবো। আর একটা হচ্ছে হ্যান্ডেল নন লিনিয়ার বিহেভিয়ার এক্সিস্টিং উইথ লার্জ ডিফরমেশন এন্ড নন লিনিয়ার ম্যাটেরিয়ালস। ওকে, আমাদের নন লিনিয়ার ব্যাপার মানে একটা নরমালি যদি আমরা করি, যখন আমরা অ্যানালিটিক্যাল সলিউশন করি, এই ইলাস্টিক লিমিটের বাইরে চলে গেলে, অর্থাৎ একটা জিনিস খেয়াল আমরা যতগুলো অঙ্ক করছি সবগুলো এর ভ্যালুতে অঙ্ক করছি, তাই না? স্পেস সিস্টেম রিলেশনশিপটা তারটা স্ট্রেট ধরে নিয়েছে, কিন্তু বাস্তবে হচ্ছে কোর্সগুলো তো সবসময় আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। যখন স্ট্রাকচারটা ফেলিওর হবে তখন হচ্ছে স্পেস সিস্টেম কার্ভের বাইরে চলে যাবে, তখন আর আমরা এর ভ্যালু ব্যবহার করতে পারবো না, তখন আমরা পুরো স্পেস সিস্টেম কার্ভটা ইউজ করতে পারবো। এবং এটা করা যাবে শুধুমাত্র ফাইনাইট এলিমেন্ট মেথডে। এবং ফাইনাইট এলিমেন্ট মেথডে যখন আমরা নন লিনিয়ার অ্যানালাইসিস করব, তখন আমাদের ইনপুট দিতে হবে স্পেস সিস্টেম কার্ভের পুরো অংশটা, অর্থাৎ ইলাস্টিসিটি লিমিটের পরও যে আমাদের ডেউটা থাকে স্পেস সিস্টেম কার্ভ পুরোটা ইনপুট দিয়ে আমরা সেই অনুযায়ী রেজাল্ট পেতে পারবো। সো
তো এখন আমরা একটু আউটসাইডে চলে আসি যে আমাদের যেহেতু ইন্ট্রোডাক্টরি ক্লাস, আমি আর ওইটা দেখতে যাব না যে কম্পিউটার প্রোগ্রামস ফর ফাইনাইট এলিমেন্ট মেথড। আসলে অ্যাকচুয়ালি কম্পিউটারে কি কি প্রোগ্রাম আছে, যেহেতু আমরা তোকে বললাম যে ইটেপস, ইটেপসে তোমরা ফাইনাইট এলিমেন্ট মেথডের মাধ্যমে করো, কিন্তু এখন যদি বলি ইটেপসে তোমরা এরোপ্লেন ডিজাইন করো, তাহলে কি সেটা সম্ভব না? তোমরা অলরেডি দেখছো যে ইটেপসে সম্ভব না। তো ইটেপসটা আসলে স্পেশাল পারপোজ প্রোগ্রাম, যেটা আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারের জন্য বা লোড ফোর্স বা ডিফরমেশন এগুলো ক্যালকুলেট করার জন্য করা হয়েছে। এই টাইপসে যেমন হচ্ছে আমাদের হিট অবশ্য বর্তমানে হিটটা চলে আসছে। তোমরা এই টাইপস কত করছো, এটা কত ভার্সন? আচ্ছা দেখো 19 থেকে মনে হয় হিটের 1997 9.7 1993 ও 1993 সরি। ও তোমার এই টাইপসের ভার্সন কত? 9.4 9.4 maybe sir. আচ্ছা যাই হোক, আপডেটেড যে ইটেপ ভার্সন সেগুলোতে স্ট্রাকচারে আমাদের হিটের যে অ্যানালাইসিস গুলো সেগুলো চলে আসছে। যাই হোক, তো আমাদের ইটেপ যেটা ছিল সেটা হচ্ছে স্পেশাল পারপাস ফর সিভিল ইঞ্জিনিয়াররা ডিজাইন কাজ করতে পারবে, কিন্তু অ্যাকচুয়াল যে ফাইনাইট এলিমেন্ট মেথডগুলো যেগুলো ফার্স্ট ফিল্ডে অ্যাপ্লিকেশন করা হয় বা রিসার্চে যেটা হয় সেটা হচ্ছে আমাদের জেনারেল পারপাস প্রোগ্রাম। জেনারেল পারপাস প্রোগ্রামে হচ্ছে কি সিভিল ইঞ্জিনিয়ারের জন্য আলাদা আলাদা নাই ফ্রেম সেকশন, কংক্রিট সেকশন, বিল্ড আপ সেকশন গুলো থাকতো, সেগুলো থাকে না। সো এটা একটু কাজ করাটা কঠিন, কিন্তু শিখে ফেললে দেখা যাচ্ছে যে কোনো ম্যাটেরিয়ালসে ডিজাইন করা যায়। অর্থাৎ জেনারেল পারপাস গুলো হচ্ছে তোমাকে জাস্ট একটা ওপেন ফিল্ড দিয়ে দেবে যে তুমি যে কোনো ম্যাটেরিয়ালস নাও, সে যে কোনো প্রপার্টিজ দাও, তোমার ইচ্ছা মতো ম্যাটেরিয়ালস প্রপার্টিজ দিয়ে তৈরি করতে পারবে, ঠিক আছে? আর এই টাইপস হচ্ছে তোমাকে যেমন ইট বালি সিমেন্ট দেওয়া হবে, তুমি বিল্ডিং তৈরি করো। আর জেনারেল পারপাস হচ্ছে পুরো দুনিয়ায় তোমার, এখন তুমি বিল্ডিং তৈরি করো, তুমি স্টিল দিয়ে করতে পারো, মাটি দিয়ে করতে পারো, মাটি দিয়ে করবে যখন মাটির প্রপার্টি দিবে, ঠিক আছে? কাগজ দিয়ে করলে কাগজের প্রপার্টি দিবে, সেটা হচ্ছে জেনারেল পারপাস প্রোগ্রাম। এটাই বলা হচ্ছে দেয়ার আর টু জেনারেল কম্পিউটার মেথডস ফর অ্যাপ্রোচ। ওয়ান ইজ জেনারেল পারপাস প্রোগ্রাম, এবং এটা হচ্ছে ডিজাইন টু সলভ মেনি টাইপস অফ প্রবলেমস। কিন্তু এটাতে একটু সমস্যা হচ্ছে, এটা একটু লার্জ কম্পিউটার লাগে, এটা একটু হচ্ছে কি হাই স্পিড কম্পিউটার লাগে, এবং এটার মেমোরিটা একটু হাই হইতে হয়, অর্থাৎ আপডেটেড ভার্সন হইতে সহজ করে ভালো রেজাল্ট পেতে হলে। এবং এটা দেখা যাচ্ছে এখনকার যে কম্পিউটারগুলোর যে ক্যাপাসিটি, এটা দেখা যাচ্ছে এখনকার পিসি গুলো অর্থাৎ পার্সোনাল কম্পিউটার গুলোতেও কি আমার এটা রান হচ্ছে। আমাদের যেমন দুই একটা গ্রুপ মানে শহীদ নাই না, ওরা মানে অ্যাবাকাসে কাজ করতেছে, অ্যাবাকাস যেটা কাজ করবে ওরা সেটা হচ্ছে জেনারেল পারপাস প্রোগ্রাম। এবং আমি আন্ডারগ্রেডে যেমন এনসিসি কাজ করছি, ওইটা ছিল জেনারেল পারপাস প্রোগ্রাম, অর্থাৎ ওই এনসিসি কেউ বিল্ডিংও তৈরি করতে পারবে, আবার কেউ প্লেনও তৈরি করতে পারবে, অর্থাৎ সবার জন্য সমান ফিল্ড। তো জেনারেল পারপাস প্রোগ্রামটা শিখতে পারলে কি হচ্ছে, আমার একটা শিখলে আরেকটাতে আমি বেনিফিট পাচ্ছি। যেমন আমি যদি অ্যাবাকাসে যদি আমি বিল্ডিং ডিজাইন করি, কিন্তু পরবর্তী যদি অ্যাবাকাসে আমাকে জারি ডিজাইন করতে দেয়, যেহেতু একই সফটওয়্যার একই ফিল্ড, তো আমি কিছুটা ইউজারের একটা বেনিফিট পাবো, যেটা হচ্ছে স্পেশাল পারপাসে আমরা পাচ্ছি না। বুঝা গেছে স্পেশাল পারপাস প্রোগ্রাম আর জেনারেল পারপাস প্রোগ্রাম? জি স্যার। ওকে, আমরা অ্যাডভান্টেজেস অফ জেনারেল পারপাস প্রোগ্রাম এবং স্পেশাল পারপাস প্রোগ্রামের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখে আমরা আজকে ক্লাস শেষ করব। সো জেনারেল পারপাস যে প্রোগ্রামগুলো সেগুলোর সুবিধা কি? এটার সুবিধা হচ্ছে ইনপুট ইজ ওয়েল অর্গানাইজড এন্ড ডেভেলপড উইথ ইউজার ইজ ইন মাইন্ড। এটাতে ইনপুটটা হচ্ছে আমাদের কোনো ইটেপ পেলে আমাদের শিখতে হচ্ছে যে আমাদের এইটা এখানে ম্যাটেরিয়ালস প্রপার্টি এখানে দিতে হবে, কংক্রিটের সেকশনটা তুমি প্রপার্টিটা কংক্রিটের ভিতরে যায় কোথায় প্রপার্টি কংক্রিটের এটা দিতে হয়, এটা আলাদা ফিক্স। তো এই ক্ষেত্রে হচ্ছে কি তোমার ওয়েল অর্গানাইজ, তোমার একদম লেখাই থাকবে যে এখানে তোমার প্রপার্টি একদম বাম পাশে লেখাই থাকে যে প্রপার্টি গুলো কোনটা, এবং স্টেপ গুলো এখানে কিছু স্টেপ থাকে যে তুমি আগে তো ম্যাটেরিয়ালস মডেল করতে হবে, তারপরে তো ম্যাটেরিয়ালস প্রপার্টি দিবে। তো এই যে জিনিসগুলো সেগুলো হচ্ছে ওয়েল অর্গানাইজড, এবং এই ক্ষেত্রে আমাদের স্পেশাল কোনো আলাদা কম্পিউটার সফটওয়্যারের নলেজ দরকার হয় না, স্পেসিফিক এটা হচ্ছে জেনারেল, যে তুমি নিজের মতো করে করে নিতে পারো, সেটাই বলা হচ্ছে। এবং এই প্রোগ্রামগুলো হচ্ছে খুবই বড় প্রোগ্রাম, এবং সেটা হচ্ছে কি যে বড় the programs are large system that often can solve many types of problems of large। এটাতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে যার কারণে তুমি একই সাথে ডাইনামিক সব ধরনের অ্যানালাইসিস করবে একই ফিল্ডে, তাই না? তুমি
তুমি একটা বিল্ডিং তৈরি করলে, বিল্ডিং এর উপর মনে করো তোমাদের একটা এরোপ্লেন এসে পড়লো, দুইটা কমপ্লেক্স করো কি তুমি চ্যানেল পারপাসে করতে পারো। এই টাইপস তো আর এটা করা সম্ভব না, তাই না? ওইরকম চ্যানেল পারপাস প্রোগ্রাম। And তারপর একটা শুনছে many of the programs can be expanded by adding new modules for new kinds of problems or new technology. Thus many kept যে মনে করো এখন বিল্ডিং এ আমাদের যদি কিছু নতুন ম্যাটেরিয়ালস চলে আসে, ঠিক আছে, যে কিছু নতুন টেকনোলজি চলে আসে, সেটা হচ্ছে যেমন কি নতুন কিছু যেমন প্রিস্টেস যদি চলে আসে, এই টাইপস আমাদের প্রিস্টেস সেকশনটা ডিজাইন করার জন্য এতটা ইউজার ফ্রেন্ডলি না। কিন্তু জেনারেল পারপাস প্রোগ্রামটা যদি আমরা পারতাম, তাহলে সেটা হচ্ছে কি আমরা যেহেতু একই ফিট আমাদের নিজেই প্রিস্টেস দিয়ে দিতে পারতাম, যে আমাকে সফটওয়্যার নিজে বলে দিবে না যে প্রিস্টেস কত কোথায় দাও, আমি নিজেই কি কোথায় প্রিস্টেস বা ট্যানগুলা ড্র করে সেখানে আমি পোস্টটা দিয়ে দিতে পারতাম। সো নিউ টেকনোলজির সাথে যদি আমরা খাপ খাওয়াতে চাই, তো আমাদের জেনারেল পারপাস প্রোগ্রামটা দরকার। তোমরা আবার মনে করো না যে জেনারেল পারপাস প্রোগ্রাম না শিখে বলবো, এটা আসলে রিসার্চের কাজে, ঠিক আছে? এটা শিখতেও খবর হয়। যেমন অনেকে মাস্টার্স শুধু একটা জেনারেল পারপাস প্রোগ্রামে 2-4টা প্রোগ্রাম রান করতে পারলে ওর মাস্টার্স হয়ে যাবে বাইরের দেশে। 3-4 বছর খাটাও লাগে, একটা আফসোস করো না। যাক, with the increased storage capacity and computational efficiency PCs, many general purpose programs can now be run as একই কথা PCs তে চলে আসে, আমাদের পার্সোনাল কম্পিউটার ইউজ করতে পারি। কিন্তু আগের যুগে কি করে, আগের যুগে না, আজ থেকে 5-10 বছর আগে কি করে, যখন ভার্সিটি গুলোতে যেখানে আমাদের এই প্রোগ্রাম গুলো রান করা হইতো, অর্থাৎ অ্যাবাকাস এনসি গুলো রান করতে, ওটার জন্য আলাদা পিসি থাকতো। এই দুইটা যে একটা ভার্সিটি ওইটা ছিল 4টা পিসি ছিল, যে হাই কনফিগারেশনের সফটওয়্যার গুলো রান করার জন্য ওই 4টা পিসিতে রান করতে হবে, এবং রান করতে দেখা যাচ্ছে একদিন অনেক সময় লাগছে, 24 ঘন্টা 20 ঘন্টা এরকম সময় লাগছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যার আজন আমার একটা ভাঙা একটা ল্যাপটপ আছে, ওইটা তো আমরা অ্যাবাকাস চালাতে পারতেছি। তো এখন পিসি গুলো ক্যাপাসিটিটা বৃদ্ধি হয়েছে, সো এই ক্ষেত্রে আমাদের এটা জেনারেল পারপাস প্রোগ্রামটা সহজ হয়ে গেছে, এবং এটা সহজ। শেষ কথা হচ্ছে, যদি আমরা বাংলাদেশের তারা সবাই ক্র্যাক ভার্সন ইউজ করি, বাট এখন বর্তমানে এটা আরেকটা সুবিধা হচ্ছে, এটার দাম কমে গেছে। বাইরের দেশের আইটেম তো দাম নেই, নাই। ওকে, তারপর ডিসঅ্যাডভান্টেজেস অফ জেনারেল পারপাস প্রোগ্রাম। এটা হচ্ছে ইনিশিয়াল কস্ট অফ ডেভেলপিং জেনারেল পারপাস প্রোগ্রাম ইজ হাই। ইনিশিয়ালি যখন জেনারেল পারপাস প্রোগ্রামটা যারা ডেভেলপ করে সফটওয়্যার প্রোগ্রামাররা, সেটা হচ্ছে ইনিশিয়াল সময়টা বেশি লাগে, এবং যেহেতু এটাতে একসাথে সবকিছুর ইনপুটটা অ্যারেঞ্জ করতে হবে। এবং যেমন আরেকটা অসুবিধা হচ্ছে, যদি তুমি বিল্ডিং তৈরি করো, তো এখন যদি তুমি জেনারেল পারপাসে করো, তো দেখা যাচ্ছে তোমার যে বিমটা মানে অনেক, যেমন তোমরা এখানে ফ্রেমের মাধ্যমে কি ফ্রেমটা ডিজাইন করে কি এলাও করে দিচ্ছে, অনেক কিছু কি ডাইরেক্ট পাচ্ছ। যেমন তোমরা শেয়ার ওয়াল অলরেডি ডেভেলপ করে আছে, শেয়ার ওয়াল এলিমেন্ট, কিন্তু যদি তুমি জেনারেল পারপাস করো, তাহলে আলাদা একটা এলিমেন্ট তৈরি করে সেখানে শেয়ার ওয়ালের প্রপার্টি দিতে হবে, যে প্রপার্টিগুলো হচ্ছে কি স্পেশাল পারপাসে দেয়া থাকে। তো এই ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে লেস এফিশিয়েন্ট। আরেকটা হচ্ছে মেনি অফ দ্য প্রোগ্রামস আর প্রপ্রাইটারি, অর্থাৎ যে প্রোগ্রামিং এর ব্যাকগ্রাউন্ডে যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে, অর্থাৎ তুমি যে ইটেপস বড়রা জেনারেল পারপাসে করে, তুমি প্রতিটা ক্লিকের সাথে সাথে কিন্তু এখানে ভিতরে ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে, কি ইকুয়েশন ডেভেলপ হচ্ছে, নাহলে আলটিমেটলি ইটেপস এর রেজাল্ট কি হয়ে যাচ্ছে, কি সলিউশন করে যাচ্ছে। তো ব্যাকগ্রাউন্ড যে ইকুয়েশন গুলা তৈরি হচ্ছে, সেগুলা দেখা বা কিভাবে তৈরি হচ্ছে, সেটা আসলে প্রপার্টি আমাদের দেয় না। তো এই ক্ষেত্রে আমাদের বোঝাটা কঠিন হয়ে যায়, আসলে কিভাবে কাজ করতেছে বা আমি কোনটা করলে ভালো হবে সেটা বোঝা কঠিন, তাই না? আমি যদি ক্লিক করতাম, হিট দিতাম, দেখতাম যে পিছনে হিটটা কিভাবে নিচ্ছে, কোন ইকুয়েশন দিয়ে নিচ্ছে, তাহলে এটা আমাদের সুবিধা হতো, যেটা প্রপার্টি। আবার অনেক টাকা দিয়ে যদি লাইসেন্সটা কিনো, তখন আবার যে অল্প সময়ের জন্য, যে আমি 5 লাখ টাকা সফটওয়্যারটা 5 কোটি টাকা দিয়ে কিনলাম, তাহলে সে আমাকে আমার পার্টের জন্য কিছু অংশ আমাকে দেখতে দিবে, যে বোঝার জন্য দেখতে দিবে। আমাদের এইটা দেখতে দেয় না কেন, যে প্রপার্টিটা দেখতে দেয় না। কেউ যদি এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যাকগ্রাউন্ড ল্যাঙ্গুয়েজটা দেখে ফেলে, যে কিভাবে প্রোগ্রামিংটা ডেভেলপ হয়, তাহলে এটা হচ্ছে কি এলিমেন্ট হয়ে যাবে, তাই না? দেখা যাচ্ছে যে অটোকেড কোম্পানি মনে করো, সরি অ্যাবাকাস কোম্পানি মনে করো, যে অনেক বছর ধরে বিজনেস করে, এখন যদি কেউ যদি দেখে কপি করে ফেলে, আরেকজন কপি করে ডেভেলপ করে ফেলে, ওটাই চলবে, তাই না? তো এইটা ব্যাকগ্রাউন্ড
ইয়েটা আমাদের না দেখতে পারলে আর আমাদের বুঝতে সমস্যা হয়। তারপর যদি চলে আসি স্পেশাল পারপাস প্রোগ্রাম। তো স্পেশাল পারপাস প্রোগ্রাম গুলো হচ্ছে, এটা হচ্ছে খুবই ছোট এবং ডেভেলপমেন্ট কস্ট খুবই কম, স্মল কম্পিউটারসে করা যাচ্ছে এবং এডিশন ক্যান বি মেড টু প্রোগ্রাম। যেমন আমরা কি 2 তলা এই ট্যাবসে 2 তলা করার পরে টান দিয়ে কি 10 তলা করে ফেলতে পারি, তাই না? যেহেতু এটা এডিশন, কিন্তু যখন জেনারেল পারপাসে করবো তখন দেখা যাচ্ছে বারবার প্রপার্টি দিয়ে বারবার কাজ করতে হবে। জেনারেল পারপাসে অসুবিধাটা হচ্ছে তোমার জন্য তো এখানে আসলে বিল্ডিং এর জন্য আলাদা কোনো ইয়া দেওয়া সম্ভব না। বিল্ডিং এর জন্য দিলে গাড়ির জন্য দিতে হবে, আর অনেক কিছু হারের জন্য দিতে হবে, অনেক কিছু আছে যেটা আসলে ফিজিবল না। ওইখানে প্রপার্টিটা তোমাদের নিজে তো ওইখানে সবচেয়ে অসুবিধা হচ্ছে তোমার প্রপার্টি গুলো অনেক বেশি নলেজ থাকতে হয়। যখন তুমি ইটেপস বিল্ডিং সরি অ্যাবাকাসে যখন বিল্ডিং ডিজাইন করতে যাবে, যেমন বললাম না লিনিয়ার, আমরা কি ইটেপসে শুধু কি ইসি এর ভ্যালু দিলে হয়, কিন্তু অ্যাবাকাসে দিলে একদম ফেলিওর পর্যন্ত, ফেটিক ফেলিওর পর্যন্ত যে ভ্যালুগুলো ওগুলাতে অ্যানালাইজ করতে হয়। অর্থাৎ স্টেশন গ্রাফটা পুরোটা দিতে হয়। ম্যাটেরিয়ালস এর তার হাজার হাজার প্রপার্টি আছে, তাই না? ওই বাবা জানো এগুলো সবগুলো দিতে হয়। আর ধরো সে রান প্রোগ্রামটা রান না। আর ইটাতে বা যে স্পেশাল পারপাস প্রোগ্রাম হয় কি বাই ডিফল্ট, যখন তুমি কংক্রিট সেকশন দিয়ে দিচ্ছ তখন সে বাই ডিফল্ট কিছু প্রপার্টি এটা গ্রহণ করে নিচ্ছে, যেটা হচ্ছে আমার জেনারেল পারপাস প্রোগ্রামে সেগুলো আমাদের ইনপুট দিতে হয়। The programs are efficient to solving the problem designed to solve. অর্থাৎ যে ক্ষেত্রে আমার যেটা ডিজাইন করা আছে, যেমন কি যখন স্যাপ ডিজাইন করেছে ফাউন্ডেশনের জন্য স্পেসিফিক, সো ওই ক্ষেত্রে আমার ওইটা ভালো, যেখানে যেটা স্পেসিফিক পারপাসে ইউজ করা ডিজাইন করেছে সেটা সেক্ষেত্রে ভালো রেজাল্ট দিচ্ছে। আর ডিসঅ্যাডভান্টেজটা একটাই ডিসঅ্যাডভান্টেজ, এটা হচ্ছে এটা যদি আমরা ইউজ করি বিভিন্ন ধরনের প্রবলেম সলিউশন করতে পারবো না। যেমন কি আমাদের ইয়াটা ক্যাপাসিটিটা এক জায়গায় আটকে রাখবে, তাই না? এবং ব্যাকগ্রাউন্ড যে ইয়াটা নলেজটা সেটা আমাদের ক্লিয়ার হবে না, কারণ হচ্ছে যখন আমি ইটেপসে কংক্রিট দিচ্ছি, কংক্রিটের প্রপার্টিজ অনেকগুলো সে নিজে নিয়ে নিচ্ছে, তো বাকি প্রপার্টি গুলোর সম্বন্ধে আমার ডেপথ নলেজ কাজও লাগতেছে না, বা আমরা প্র্যাকটিসটা হারিয়ে যাচ্ছি। যদি আমরা জেনারেল পারপাস করতাম তাহলে সবগুলো প্রপার্টি দিতে হইতো, আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরো ভালো হতো। কারণ স্ট্রাকচার যখন ফিল্ডে যাবে তখন তো তার ইন্টারনাল তো সব প্রপার্টি নিয়ে সে কাজ করবে এবং তার ফেলিওর বা ডিফরমেশন হবে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাকি প্রপার্টি গুলোর উপর বেশি নির্ভর করতেছি না। যাই হোক, আরেকটা লাস্ট স্লাইড, 4 মিনিট আছে যেহেতু। সফটওয়্যার অ্যাভেলেবল ফর সলভিং প্রবলেম বাই ফাইন্ড এলিমেন্ট মেথড। আমাদের বর্তমানে যে ফাইন্ড এলিমেন্ট মেথডের মাধ্যমে সফটওয়্যার গুলো আছে এগুলো নরমালি এখানে, তো এখানে দেখো এই সফটওয়্যার গুলো হচ্ছে, আরো এখন অনেক সফটওয়্যার আছে, অ্যালগর, অ্যাবাকাস, এনসিএস, কসমস, জিটিএসটিআর, মার্ক, এনসিএন, এগুলো কয়েকটা নাম শিখে রাখবো, পরীক্ষার সময় আসলে 5-7টা নাম দেবে দিতে পারো না। ওকে, এখানে এই টিপস ওয়ার্ক করে গেছে। ওকে, তোমাদের সাথে আজকে ক্লাসটা আসলে পরিপূর্ণ হলো না, রাত অনেক কাজ হয়ে গেছে। এর নেক্সট ক্লাস কবে করবে বলো? স্যার একটা ফিক্স টাইম দিয়ে দিলে স্যার ভালো হয়। ফিক্স টাইম দিবা? সোমবার স্যার এই টাইমটা ফ্রি আছে স্যার। সোমবারে একটা ক্লাস তো হবে, মাঝে আমি একটা ক্লাসে দিব, আর হচ্ছে মাঝে মাঝে কিছু ভিডিও আপলোড করে দেব, তোমাদের লিংক দিয়ে দেব, ওইগুলো দেখে নিও। হ্যাঁ, তাহলে আমাদের কাজটাই হয়ে যাবে সব মিলে। ওকে, সোমবার তাহলে স্যার এই টাইমটা ফিক্সড। হ্যাঁ ঠিক। জি স্যার, এইটা মাঝে মাঝে শুধুই 6-7টা ক্লাস না, মাঝে বাকি ক্লাসগুলো হচ্ছে আমি ভিডিওর মাধ্যমে দেবো। হ্যাঁ, ভিডিও দিয়ে দেবো, প্রথম 10-15 মিনিট ওটা নিয়ে আলোচনা করবো। জি স্যার, এটা হলো স্যার ভালো হবে। ওকে স্যার, জি স্যার। বেস্ট অফ লাক, ভালো থাকো। শহীদুল স্যার সবাই আসসালামু আলাইকুম স্যার। সবাই প্রেজেন্ট না, একজন স্যার না, শহীদ আসে নাই। জি স্যার স্যার। রাফি রাফি রাফির একটু আগে কারেন্ট চলে গেছে। রাফি ছিল না। ছিল স্যার, মাত্র গেছে। ঠিক আছে, ভালো থেকো। দোয়া করবেন স্যার। তাহলে নেক্সট সোমবার আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। দোয়া তো